আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে ধন্যবাদ। রাসেল ভাইকেও ধন্যবাদ আবারও আমাকে খুঁজে বের করার জন্য। আমি আসলে হারিয়ে যাই রাসেল ভাই মাঝে মাঝে। তো যে ঘটনাটি রাসেল ভাই আপনাকে হালকা হিন্ট দিয়েছি, সেই ঘটনাটিতে যাচ্ছি। ইসমাইল হোসেন নামে আমার পরিচিতের ফ্রেন্ড আর কি, তার কাছ থেকে ঘটনাটি পাই। তো ঢাকা শহরের একটি স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে পাশ করবার পর একটি কোম্পানিতে চাকরি হয় আর কি, নোয়াখালীতে তার শিফটিং। তো নোয়াখালীতে পৌঁছাবার পরে, চাকরি পাওয়ার পরে মোটামুটি ফ্যামিলি সবাইকে ঢাকা থেকে ছেড়ে নোয়াখালীতে তাকে চলে যেতে হয়। তো যে অফিসে চাকরি নেয় সেখান থেকে প্রায় বাসা খুঁজতে খুঁজতে 10 কিলো ভেতরে একটি বাসাতে তার মানে সে পেয়ে যায় একটি বাসা। রুমটা মোটামুটি খুব পছন্দ হয় তার। তো সাথে সাথে সে কনফার্ম করে ফেলে যে আমি রুম দুটি নিবো আর কি। তো যেদিন উনি ওইখানে যায়, তো মোটামুটি সবকিছু ফিক্স করে ওই বাসায় উঠেন আর কি। তো উঠার পরে রাসেল ভাই মোটামুটি সব আপনার আসবাবপত্র সব ওই জায়গা থেকে তার কিনতে হয়, কারণ ঢাকা থেকে তত কিছু নেওয়া সম্ভব না। রাইট, কিনে ওইখানে সবকিছু গোছাতে রাত 12টা বেজে যায়। তো এর আগে কিছু ঘটনা রিওয়াইন্ড করি আর কি। তো ওই বাসাতে আসলে বাসাটা ওই গলিতে সবার লাস্ট একটি বাসা। বাসাটা বিল্ডিং এর আশেপাশে সবকিছুই টিনের বাড়ি, 2008 সালের ঘটনা বলছি। আশেপাশে টিনের বাড়ি থাকবার কারণে ওই বাসাটা সবার চোখে পড়ে। তো ওই এলাকায় কারেন্ট না থাকলে, পল্লী বিদ্যুতের এরিয়া, তো কারেন্ট না থাকলেই বললে চলে। রাত্রেবেলা কারেন্ট আসে, তা কিছুক্ষণের জন্য আসে, আবার অনেক সময় আসে না। এটা স্পেশালি ঘটে শীতকালে আসে। আচ্ছা, তো ঘটনা যেটা আমি বলছি সেটা শীতকালের ঘটনা। তো যে লোকটা আপনার বাসাটা নেয়, সে শুরুর দিকে রুম দেখেই পছন্দ করে। আসলে যখন সন্ধ্যার দিকে বাসায় আসবাবপত্র নিয়ে আসে, তখন তার কাছে কেমন জানি লাগতে থাকে, আসলে বাসাটার মধ্যে একটু ডিসকমফোর্ট লাগতে থাকে। এটা কিরকম বাসায় উঠলাম, কেমন কেমন একটা আজীব ফিলিং। তো সবচেয়ে নোটিসেবল জিনিস হচ্ছে যে বাসায় ঢোকার সময় মাঝখানে কলাপসিবল গেট, বাম পাশে একটা ট্যাঙ্ক আছে, মানে টিউবওয়েল থেকে পানি উঠে নিয়ে আসে ওই ট্যাঙ্কে রাখে, পরে এটা সাপ্লাই দেয়। এবং ডান পাশে একটা ছোট কবর। তো কবরটা চারিপাশে আপনার দেয়াল দিয়ে পাকা করা, এবং লেখা আছে যে চানমিয়া মৃত্যু জন্ম সালটা ওনার আমি মনে করতে পারছি না রাসেল ভাই, মৃত্যু সাল এখন 21 সাল। আচ্ছা, অনেকদিন আগের কথা না আর কি। তো উনি বাসায় সবকিছু গুছিয়ে রাত্রে 12টার দিকে মানে খাওয়ার জন্য বের হয়। আসলে বলতে গেলে ওনার বাসায় তখন আর রান্না কিছু হয় নাই, আশেপাশের মানুষকে চিনে না, তো কেউ হেল্প করবার মতো নাই। তো ওনার সাথে একজন ছিল, সে ওনার সবকিছু গুছিয়ে সন্ধ্যার দিকে চলে যায়। তো উনি 12টার দিকে দেখে যে আসলে ভাতের ব্যবস্থা আছে, চাল আছে, হালকা ডিম আর টমেটো হয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা, তো সে কি করে বাসার থেকে বের হয়। তো হাঁটতে রাসেল ভাই 12টা 5 তার মোবাইল ফোনে দেখে যে 12টা বেজে গেছে, পাবে কিনা। তারপরে সে রিস্ক নিয়ে বের হয়। হাঁটতে কোন সময় 1:45 বেজে গেছে সে সেটা জানে না। আচ্ছা, সে দেখে যে সামনে হাইওয়ে। তো হাইওয়েতে সে দাঁড়িয়ে দেখে যে আশেপাশে কোনো দোকানপাট কিছুই খালি নেই। তো একটা ট্রাক স্ট্যান্ডে একটা ছোট্ট দোকান খোলা, ওখানে সে মানে খাওয়া দাওয়া করে, রাতের খাওয়া কোন রকম পরোটা আর লটপটি বলে অনেকে রাস্তায়। তো এটা খেয়ে সে বাড়ির দিকে রওনা হয়। হবে তো এত চিন্তা করছে যে আমি 1.5 ঘন্টা ধরে এত দূর হেঁটে ফেললাম, তো টায়ার্ড লাগতেছে, আমি যদি এখন আবার ব্যাক করতে যাই আরো ঝামেলা হয়ে যাবে। তো বেটার আমি একটু ওয়েট করে দেখি রিক্সা পাই কি। আচ্ছা, তো হঠাৎ করে দেখলো একটা রিক্সাওয়ালা। ওই রিক্সার ওয়ালার গঠনটা বলি রাসেল ভাই একটু, যে ওনার বয়সটা অলমোস্ট 60 বছরের উপরে হবে। তো রিক্সায় ওঠার আগে জিজ্ঞেস করলো যে, মানে সে জিজ্ঞেস করতে যাবে এদিকে যাবেন কিনা, কিন্তু ওনার মাথার মধ্যে এলাকার নামটা ভুলে গেছে উনি। হঠাৎ করে রিক্সাওয়ালাটা এলাকার নামটা বলে দেয়, আপনি কি ওই দিকেই যাবেন কিনা। তো উনি বলে যে, উনি হতভম্ব হয়ে যায় যে আপনি কিভাবে জানলেন, জানার কোনো কথাই না, হঠাৎ করে জানতে পেরেছে। তো রিক্সাওয়ালা জিনিসটা তেমন কিছু গুরুত্ব দেয় না। তো সে নিজেকে বোঝাতে থাকে যে হতে পারে সে আমাকে ফলো করেছে, তো কাস্টমার নাই, হয়তো এই জায়গা পর্যন্ত চলে আসছে আমাকে নিতে। তো আমি রিক্সায় উঠি। তো সেই রিক্সায় ওঠার পরে রিক্সাওয়ালা প্রায় ঘন্টাখানেক তাকে নিয়ে টানে। আমি 1.5 ঘন্টায় হেঁটে চলে আসছি এই জায়গায়, তো রিক্সা দিয়ে 1 ঘন্টা তো কোনো কথাই না। আর ইলেকট্রিসিটি নাই যেহেতু রাসেল ভাই, সব ঘুম, রাত্রেবেলা 2টা বাজে জায়গায় পুরো অন্ধকার। সে কোথায় যাচ্ছে রিক্সাওয়ালা তার কোনো ধারণাই নেই। আর সে অতটা ভালো করে রাস্তাটা খেয়ালও করেনি আসার পথে, কিন্তু সে হেঁটে গেছে। আচ্ছা, তো বুঝতে পারছো যে আমি সোজা যদি হাঁটা দিয়ে বাড়ি পর্যন্ত যাবো, কিন্তু রিক্সা দিয়ে তো আমি সোজাই আসতেছি, কিন্তু রিক্সাওয়ালা যে আসলে কোথায় নিচ্ছে আমাকে, সে হয়তো শর্টকাট জানে, ডানে ঢুকাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না আসলে আমি কোথায় যাচ্ছি। আমি রিক্সাওয়ালাকে খুব ভয়ে জিজ্ঞেস করলো যে, কাকা আপনি আসলে নিতে পারবেন তো আমাকে জায়গা মতো। তো রিক্সাওয়ালা বলে, আপনি একটু টাট মেরা বসেন। আচ্ছা, তো উনি রিক্সাতে বসে থাকে এবং ভয়ে আল্লাহকেও ডাকতে থাকে যে হঠাৎ করে যদি কোনো সন্ত্রাস এসে অ্যাটাক করে, তো মোবাইল ফোনটাও যাবে, টাকা পয়সাও যাবে, সাথে বুঝে সব জায়গা আছে। তো তিনি দোয়া পড়তে একটা সময় রিক্সাওয়ালা একটা জায়গায় থামে।
উনি দেখে দূর থেকেই দেখতে থাকে আকাশের চাঁদের আলোয় ওখানে প্রায় 1000 খানেক মানুষ দাঁড়ানো। বাপ, এবং তখন তো গ্রাম অনুযায়ী অনেক মানুষ আছে এবং অনেক রাত মানে কি 2টার দিকে সে রিক্সায় ওঠে 1 ঘন্টা পর। তারপরে ওই সময় এত মানুষ গ্রামে সাধারণত জেগে থাকার কথাই না। তো এত মানুষ জেগে আছে, মানে এত মানুষের মাথা দেখা যাচ্ছে যে উনি বুঝতে পারছেন আসলে আমি কোনো সেফ জায়গায় আছি না সেফ জায়গায় নাই। উনি ধারণা করতে পারছেন না, মনে মনে কান্না করছে, মানে কান্নাটা জাস্ট বের হচ্ছে না, জাস্ট এরকম অবস্থা। তো রিক্সাওয়ালা নেমে বলে, কাকা আমার সাথে একটা জানাজা পড়বেন। হঠাৎ করে তো উনি খুব আচমকা খেয়ে যায়, আমি জানাজা পড়তে বলতেছে। তো সে ভারাক্রান্ত মনে বলে, কাকা আপনি আমাকে বাসায় নামাই দিয়ে আসেন, আপনি এসে জানাজা পড়েন। তো উনি বলে, মুর্দারে কষ্ট দিতে চান? আপনার জানাজা পড়লে তো আপনারই সব, মুর্দারও সব, জানাজাটার উপরে যান। তো উনি নিচে নামে, দেখলো যে ওটা বলতে বলতেই রিক্সাওয়ালার মধ্যে নাই, চলে গেছে ভিড় খেলে ভিতরে। তো সেও ভিড় ঠেলে ঠেলে আস্তে আস্তে ভেতরে যায়। সে বলছে, আমি ভিড় ঠেলতেছি, আসলে কারে ঠেলতেছি আমি জানি না অন্ধকারে, আর কে আমার কে পাশ কেটে আমাকে জায়গা দিচ্ছে। সে আগানোর পর দেখে সত্যিকারের একটা লাশের খাটিয়াটার মধ্যে একটা লাশ শুয়ে আছে। আর যে লোকটা তাকে নিয়ে এসছে সে একটা রুম থেকে বেরোলো, পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে আসছে। মানে একদম মানে ইমাম সাহেবরা যেরকম ইমাম সাহেবের থাকে ঠিক একইভাবে সে বেরোলো রুম থেকে, মনে হচ্ছে যে সে এখনই পুরো ফুল প্রস্তুতি নিচ্ছে তার জানাজাটার জন্য। আচ্ছা, তো জানাজার জন্য বলে যে কি আপনি উজু করেন। তো সে উজু করলো, উজু করার পরে লাশের খাটিয়া ধরেন, কারণ এখানে তো লাশের খাটিয়া ধরার লোকজন নাই। উনি তো বলে কি আমি তো মানে ওনার আসলে মনের অবস্থা রাসেল ভাই আমি আপনি কেউ ফিল করতে পারবো না। ওই মুহূর্তে এত রাতের বেলা ওই জায়গায় দাঁড়া থাকে ওই লোকটাই আসলে ফিল করতে পেরেছে আর যে আমি লাশের খাটিয়া তুলবো। এখন বলে যে আশেপাশে লোকজন নাই, আমি চারিপাশে দেখে 1000 মানুষ, লাশের খাটিয়া ধরার লোক নাই। তো সে কি করলো, ভয়ে ভয়ে সে রাসেল আসলে ওনার কথা ধরা ছাড়া কোনো উপায় ছিল না, ওনার কথা শোনা ছাড়া কোনো উপায় ছিল না। সে কি করলো, লাশের খাটিয়াটা টান, বলে যে আপনি ওই রিক্সাওয়ালা বলে দিচ্ছে আপনি সামনের বাম পাশের হ্যান্ডেলটা ধরবেন, হাতলটা ধরবেন। তো সে ধরলো, বলে যে আমি লাশটা উঠালাম, আমার কাছে মনে হচ্ছে আমি একটা তুলা রাখলাম আমার কাঁধের উপরে, কোনো ওজন নাই, কোনো ওয়েটই নাই। আচ্ছা, আমি কি ধরতেছি তাহলে লাশ কাঁচের মধ্যে। তো আমাকে খুব জোরে, আমি হাঁটা শুরু করবো এমন সময় খুব জোরে একটা ঝাড়ি দিল আমাকে রিক্সাওয়ালা, যে এই আপনি কালিমা শাহাদাত পড়েন না কেন। আমি আরো জোরে কালিমা শাহাদাত পড়া শুরু করলাম, আমার পড়াশোনা শুনে সবাই পড়া শুরু করলো। এবং যারা আমার পিছনে আসছে তারা একটা ডিস্টেন্স মেনটেন করে আসছে, সাথে দিয়ে কেউ হাঁটছে না। আচ্ছা, আমি হাঁটছি, প্রায় 15 মিনিট হাঁটার পরে দেখলাম একটা জায়গায় কবর খোঁড়া আছে। আশেপাশে আমি কিছু দেখতে পাচ্ছি না, চাঁদের আমি হালকা কবরটাই দেখতে পাচ্ছি, মাটি উপরে ওঠানো একটা কবর খোঁড়া, চারিপাশে বেড়া লাগানো। আমি কি করলাম, উনি বলতেছে যে আমি লাশের খাটিয়াটা ওইটার কবরটার পাশে রাখা হলো, এবং ওই হুজুর বললো যে সরি আসলে আমি একটা জিনিস মিস হয়ে গেছে, জানাজা হবে। আচ্ছা, আমি মিস করে গেছি। তো জানাজা পড়তে যাবে, তো কবর দেওয়ার আগে একটা মাঠের সামনে সবাই জমায়েত হলো, বলে যে উনি বলছে যে আমি জাস্ট লাশের খাটিয়াটা রাখলাম, আমাদের যে রিক্সাওয়ালা সে আমাকে যে নিয়ে এসছে সেই জানাজা পড়াবে। আমার পাশে আস্তে আস্তে দেখলাম অনেক মানুষ দাঁড়ালো, আমার কাছে মনে হচ্ছে না আসলে 1 লক্ষের বেশি মানুষের, তার কথা আর কি, সে মুখে 1 লক্ষের বেশি মানুষ আছে। এরকম 10টা কাতার হলো, আসলে মানুষ তো উনি গণে নাই, কিন্তু মনে হচ্ছে যে অনেক মানুষ, 10টা কাতার হবে। জানাজা শেষ হলো, আবার ওর লাশটা কাঁধে নিয়ে আমি কবর পর্যন্ত আসলাম। এখন আমাকে ওই রিক্সাওয়ালা বললো যে তুমি মাটিতে নামো, কবরে নামো। তো সে বললো যে কবরে নামো মানে, বলে হ্যাঁ আপনি কবরে নামেন, তুমি কবরে নামো। তো সে কবরে নামলো, কবরে নামার পর একটা লোকও তার সাথে কবরে নামলো, এবং সেই চাচা রিক্সাওয়ালা তাকে সেই লাশটা হাতে দিল। এবং রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওই লাশটা নড়ছিল, যে এই লাশটা হাত পা নড়ছে এই সাদা কাপড়ের ভেতরে। আমি কি করছি আমি জানি না, আমি জাস্ট আমার এই নিঃশ্বাসটা আল্লাহর নামে ছেড়ে দিয়েছি। আমি যদি মারাও চাই আমার এখন আক্ষেপ থাকবে না। এখন কি হচ্ছে আমি তার নিজের সাথে, সে বলতো যে আমার সাথে কি হচ্ছে আমি নিজেও জানি না। সে লাশটা নামালো, বললো যে লাশটা একটু পশ্চিম দিকে কাত করে দেন এবং উপরে গিটটা খুলে দেন। উপরে গিটটা খোলার পরে হালকা মাথাটা বের হওয়ার কারণে দেখলাম যে মুখটা একটা হাসি দিয়ে আছে একটা মানুষ ঘুমন্ত অবস্থায়, চাঁদের আলোতে হালকা একটু বুঝতে পারলাম। তাও আমি শিওর না, মানে বলছে তাও আমি শিওর না যে আসলে আদৌ হাসি দেয়া কিনা, আমার সবই মনের ভুল সম্ভবত। আমাকে টান দিয়ে হাত দেয়, আমি এখনো সেই জিনিসটা ফিল করতে পারছি যে আমাকে টান দিয়ে কবর থেকে উপরে ওঠালো। মাই গড।
এবং বললো যে 10 কদম আমার কদমটার কথা মনে নাই, হয়তো 20 কদম পেছনে যেতে বললো। আচ্ছা, অটোমেটিক দেখা গেল যে কবরের মধ্যে সব মাটি আস্তে আস্তে কবরের উপর উঠে গেছে, সুন্দর হয়ে কবরটা হয়ে গেল। চারিপাশে বেড়াটা আবার সুন্দর করে লেগে গেল, অসম্ভব সুন্দর ভাবে, মানে কোনো কষ্ট ছাড়াই কবর হয়ে গেল এবং সবাই মোনাজাত ধরলো। আচ্ছা, এবং তার সাথে পিছনের সবাই মোনাজাত ধরলো। আচ্ছা, মোনাজাত ধরে শেষ হওয়ার পরে ওনার কাঁধের মধ্যে হাত রেখে ওই চাচা বলল, বাবা চলো বাসায় যাই। তো উনি খুব কান্না স্বরে, কাকা আমাকে বাসায় নামাই দিয়ে আসেন। তো বললো, এটাই তো তোমার বাসা, টেনশন কিসের, দেখো তুমি ভালো করে খেয়াল করো। আর আস্তে করে কানে দেখলো যে দূর থেকে ফজরের আজান, মাইক ছাড়া যেসব মসজিদ আছে, ফজরের আজান আস্তে আস্তে কানে আসতেছে। হঠাৎ করে সে পিছন থেকে সোজা তাকানোর পর দেখলো যে তার বাসার সামনে সে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে আমি চলে কিছু একটা। সাথে সাথে দেখলো যে তার নিজের বাসার সামনে কবর, এবং আস্তে আস্তে হালকা হালকা আলো বোঝা যাচ্ছে, কেউ হয়তো লাইট জ্বালিয়েছে বা কিছু একটা ওই বিল্ডিং এ নিচে সেই কবরের জায়গায়। তাহলে সে চিন্তা করছে, তাহলে আমি এই যে 1921 সালে যে মারা গেছেন তাকে কি এতক্ষণ নিয়ে আসলাম, আমি নিজে আবার দাফন করলাম, আমি আবার তাকে দাফন করলাম নাকি? তো তার মাথার মধ্যে সারাক্ষণ এই জিনিসটা ঘুরছে এবং সে বাসার ভিতরে ঢোকার কোনো চান্স পেল না। একটা পর্যায়ে দেখলো সেই লোকটা, সে চাচা, আস্তে আস্তে হেঁটে হেঁটে সে কবরটার ভিতরে ঢুকে গেল, চোখের সামনে দেখতে পেল। আচ্ছা, সেই চাচার তো ঘটনা ওখানে এসে সে হতভম্ব অবস্থায় তার ওই বাসার সামনে দাঁড়িয়ে, বাসায় ঢোকার কোনো সাহস তার নাই। সে আস্তে করে আল্লাহর নাম নিতে নিতে মসজিদে চলে গেল পাশের। ওই মসজিদে সে নামাজ পড়ার পরে দিনটা কোনো রকমে, ওই রাতটা কোনো রকমে কাটিয়ে সাথে সাথে তো সকাল হয়ে গেল। কিছুক্ষণ পরে হুজুর কিনে বাসায় যে আসবাবপত্র সব নামে নিয়ে এসে হুজুরকে জিজ্ঞেস করলো যে আমি এই জিনিসটা সারা রাত আজকে এই জিনিসটা এই অবস্থায় ছিলাম, আপনারা ডেসক্রিপশন কি দিবেন, আমি কি স্বপ্নে ছিলাম নাকি অরিজিনালি ছিলাম? তো হুজুর বলে, আপনি কিসে ছিলেন আমি জানি না, আপনি চলে যান এখান থেকে, আপনার যদি যাইতে ইচ্ছা করে, এত ভয় লাগে। সে আর থাকার সাহস না, ওখান থেকে সে চলে যায়। আর ওই বাসার আশেপাশে সে আর ফেরে নাই কখনো। এটাই ছিল রাসেল। অনেক সুন্দর একটা ঘটনা এবং অনেক চমৎকার একটা ঘটনা। এবং আমরা সবাই অনেকেই অফিস শেষ করে বা বিভিন্ন কাজ শেষ করে বাসায় ফিরি এবং আমাদের সাথে রিক্সাওয়ালাদের দেখা হয়েই যায় এবং আমরা রেগুলার রিক্সায় যাতায়াত করি যারা, তারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হই আর না হই, মানে জিনিসটা উপলব্ধি করতে পারছি যে এরকম একটা সময় মানে যদি আপনার জীবনে উপস্থিত হয় তাহলে কেমন লাগবে। আসলেই হঠাৎ করে যদি কোনো একজন ভদ্রলোক আপনাকে, কোনো একজন রিক্সাওয়ালা আপনাকে রিক্সা তোলেন এবং রিক্সা তুলে হঠাৎ করে মাঝ রাস্তায় থামিয়ে বলেন যে একটা জানাজা পড়ে যাবেন, ব্যাপারটা খুবই অন্যরকম লাগার কথা। কিন্তু যে একটা জানাজা পড়ার কথা তিনি কেন বলছেন, এবং যেখানে আপনি গিয়ে দেখলেন হাজার হাজার মানুষ, তারপরে সেই জানাজা আপনি পড়লেন, জানাজা হয়ে গেল এবং জানাজা হয়ে যাওয়ার পরে আপনি আবার দেখলেন যে একটু পেছনেই আপনি আপনার বাসাতে দাঁড়িয়ে আছেন এবং যে লোকটি আপনার সঙ্গে ছিল তাকে আপনি দেখলেন যে সে কবরে ঢুকে যাচ্ছে। ব্যাপারটা খুবই অন্যরকম এবং আমি জানি না যে আপনাদের কেমন লাগলো। আমার কাছে খুবই ভয়ঙ্কর লেগেছে। আপনারা জানাবেন অবশ্যই আমাকে। আমি দেখতে পাচ্ছি বাবুল আমাকে SMS করেছেন, আল আমিন দিনাজপুর থেকে SMS করেছেন। তিনি বলেছেন যে অনেক দিন পর, ওয়েলকাম ব্যাক। আল মামুন খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন যে আজকে ভূত এফএম একটি স্পুকি নাইট তিনি এক্সপেক্ট করছেন। কেমন লাগলো ঘটনা সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে এই ঘটনাটা অসাধারণ লেগেছে। সাইফুল হলি ক্রিসেন্ট স্কুল থেকে লিখেছেন যে বাসায় কেউ নেই, একা একা ভয় লাগছে। ওয়াহিদ আমাকে লিখেছেন এবং আমাকে লিখেছেন দেখতে পাচ্ছি সজল, এবং তিনি গল্পটার অনেক প্রশংসা করেছেন। মাহির বনশ্রী থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে এবং তিনি এইমাত্র জয়েন করেন, অসম স্টোরি। আমাদেরকে জ্যাকলিন নাটোর থেকে SMS করেছেন, ফার্স্ট স্টোরিটা অনেক ভালো ছিল। আমাদেরকে জুবাইর SMS করেছেন, সাদি খান SMS করেছেন, ফার্স্ট স্টোরির প্রশংসা করেছেন। SH আবরার হাজারিবাগ থেকে ফার্স্ট স্টোরির প্রশংসা করেছেন। নাইমা খান বরিশাল থেকে এই ঠান্ডা শীতের রাতে গরম গরম ভূত এফএম ভালো লাগছে। রাত্রি যশোর থেকে SMS করেছেন, আই লাভ ইউ লিখেছেন ভূত এফএম কে। ক্রিস্টাল আমাকে SMS করেছেন এবং তিনি বলছেন ওয়াট আ স্টোরি, আমিও তাই বলবো ওয়াট আ স্টোরি। হিমেল পান্ডে আমাদের উত্তর থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আই হ্যাভ অলরেডি জয়েন্ড এবং দ্য স্টোরি ওয়াজ অসম। আমাদেরকে SH আবরার হাজারিবাগ থেকে SMS করে বলেছেন যে ফার্স্ট স্টোরিটা ভালো ছিল। মেহেদি হাসান চুয়াডাঙ্গা থেকে লিখেছেন অনেক অনেক নাইস একটা স্টোরি। আমাদেরকে রাসান বরিশাল থেকে SMS করেছেন, MD মতিউর রহমান। রাকি ফার্স্ট স্টোরিটা
অনেক ভয়ঙ্কর ছিল সেটা লিখেছেন। স্বর্ণা লিখেছেন অনেক ভয়ঙ্কর স্টোরি আমাদেরকে লিখেছেন। দেখতে পাচ্ছি যে আমি জিজ্ঞেস করলাম এবং আনোয়ার এবং আফরিন জানিয়ে দিলেন যে স্টোরিটা, আলিফ ভাইয়ের স্টোরিটা অনেক ভালো ছিল। আয়ান আমাদের SMS করেছেন ফার্স্ট স্টোরিটা নাইস। শিহাব SMS করেছেন। তারপরে আমাদের পছন্দ ভালো বলতে হবে এবং এই ঘটনাটা আমার কাছে অসাধারণ লেগেছে এবং আপনারা সবাই এক বাক্যে রাহাত, সিয়াম, ড্রিম বয়, প্রণব এবং ফাহিম আমাকে SMS করেছেন আরিশ, SMS করেছেন কনক, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং সবাই বলছেন যে ভালো এবং তিনি অনেকে লিখছেন যে এটা ভালোর চেয়েও ভালো, যেমন সম্রাট অনেক প্রশংসা করেছেন এই স্টোরিটার। আনিকা মালিবাগ থেকে SMS করেছেন এবং রক্স লিখেছেন আমাদেরকে। শোভন লিখেছেন ফার্স্ট স্টোরিটা খুব ভালো ছিল, ইনশাল্লাহ এরকম স্টোরি আমরা আরো পেতে চাই আপনাদের কাছ থেকে এবং সেই জন্য আপনাদের যেটা করতে হবে আমাদেরকে স্টোরি পাঠিয়ে দিতে হবে এবং পাঠানোর জন্য যেটা করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fm which is BHWTFM@radioFORTI.fm। আমরা চলে যাবো একটা স্টোরিতে যেটা আমাদের ইমেইলের একটা স্টোরি। আমাদের ইমেল অ্যাড্রেস যেটা তো আপনারা জানেনই এবং ইমেইল পাঠিয়েছেন এরকম একটা স্টোরি আমরা এখন পড়ে শোনাচ্ছি। আমি পড়ে শোনাচ্ছি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। যিনি লিখছেন তিনি যেভাবে লিখছেন, আমি মঈনুদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, 4র্থ বর্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাসেল ভাই ভালো থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি তখন ক্লাস 5-এ এবং এটা 2003 সালের দিকের ঘটনা। আমাদের বাড়ি খুলনা জেলার বাটিয়াঘাটা থানার ধাদুয়া গ্রামে। ওই সময় আমাদের এলাকার কোনো ডাক্তার ছিলেন না, যার কারণে চিকিৎসার জন্য শহরে যাওয়া লাগতো, তাড়াতাড়ি কোনো ডাক্তার পাওয়া যেত না। আর সে কারণে গ্রামের সবাই একবার একটি ডাক্তারকে গ্রামে নিয়ে আসলেন। আমাদের গ্রামের একটি বাজার ছিল, সেখানে তাকে একটি চেম্বার করে দেয়া হলো এবং বাজারের পাশে একটি কাঠের সমিল ছিল, তার যে গুদাম ঘর ছিল সেখানে ডাক্তারকে থাকতে দেয়া হলো। বেচারা কি অবস্থা, গুদাম। আচ্ছা যাই হোক, তার বয়স আনুমানিক 55। পরিবার ছেড়ে তিনি একাই এখানে থাকতেন। গ্রামের কারো কোনো অসুখ হলে তিনি বাসায় গিয়ে চিকিৎসা করতেন, তা যত রাতি হোক না কেন। একদিন হঠাৎ আমার দাদু অসুস্থ হয়ে পড়েন। আমার বাবা ডাক্তার আনতে একটি হারিকেন নিয়ে একা একা ওই গুদাম ঘরে যান। দূর থেকে বাবা দেখেন ঘরে আলো জ্বালানো, রাত তখন 3টা। বাবা গুদামের কাছে গিয়ে দেখেন ওই ঘরে যেখানে ডাক্তার শুয়ে আছেন তাকে ঘিরে 2টা ঘুরপাক খাচ্ছে। বাবা দেখে ভয় পেয়ে গেলেন, কিন্তু দাদু অসুস্থ তাই তিনি হারিকেনটা উঁচু করলেন। হঠাৎ আলো দেখে ভয় পেল, কিন্তু দাদু অসুস্থ তাই হারিকেনটা উঁচু করলেন। হঠাৎ আলোগুলো নিভে গেল। ডাক্তারকে 5-6টা দাগ দিলে উঠে এবার তাকে নিয়ে আমাদের বাড়ি যান বাবা। ভাবলেন দাদু যেহেতু বেশিরভাগ সময় অসুস্থ থাকেন, তাই বাবা বললেন ডাক্তারকে আমাদের বাসায় একটা অতিরিক্ত রুম ছিল সেখানে থাকার কথা বলি এবং তিনি শুরু করেন আমাদের বাসায় এখানে বলে রাখা ভালো তিনি রাত জেগে ইবাদত করতেন। তার লম্বা একটা তসবিহ ছিল এবং উনি প্রতি রাতে জপ করতেন। আমরা থাকতাম পাশের রুমটাতে। একদিন রাতে আমরা খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি এবং 4টার দিকে হঠাৎ গোঙানির আওয়াজ পেয়ে আমরা সবাই জেগে উঠি। ডাক্তারের রুমের দিকে যাওয়ার আগে ধপাস করে একটা আওয়াজ হলো। আমরা সেখানে গিয়ে দেখি উনি ঘেমে গেছেন। জিজ্ঞেস করলে উনি বলেন তার যে খাটটা ছিল সেটা নাকি উঁচু করে ঘরের ছাদের সাথে কে জানি চেপে ধরেছিল। এরকম প্রায়ই হতো এবং আমরা সবাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। একটা পর্যায়ে তিনি আমাদের বাসা ছেড়ে চলে যান, কিন্তু ঘটনা এখানে শেষ হলো না, বরং উৎপাত শুরু হলো। আমাদের একটা মালবাহী ট্রাক ছিল এবং এরপর থাকতে শুরু করলো ওই ট্রাক ড্রাইভার। সে ডাক্তারের কাহিনী জানতো কিন্তু তাতে কোনো পাত্তা দিল না। বলতেন আরে ভূত বলে কিছু নেই, আমি রাত বেরাতে গাড়ি চালাই, ও সবে আমি ভয় পাই না, আমার কিছু হবে না। ওই রুমে একা একা থাকতে পারবেন তিনি। 1 মাস থাকার পর সমস্যা শুরু হয় এবং রাতে সাকিব ভাই অর্থাৎ ডাক্তার চিৎকার দিয়ে উঠতেন। আমরা গিয়ে দেখতাম সাকিব ভাই ঘেমে গেছে এবং কথা বলতে পারছে না। আব্বু বললেন তোমাকে আর এখানে থাকতে হবে না, আমার চাচার বাসায় একটা ফাঁকা রুম আছে,
সেখানে থাকতে বললেন। কিন্তু ওই রুমটা থাকার মতো ছিল না, তাই সেটা ঠিক করতে আর একদিন লাগে। তাই পরের রাতটাও ওই রুমে থাকতে হয় সাকিব ভাইকে। সেই দিন রাতে ঘটে আসল ঘটনা। আমরা সবাই যে যার রুমে ঘুম, এবং রাতে মাঝরাতের দিকে আমাদের মেইন গেটের কাছে কি যেন চিৎকার করছে। আমার বাবা লাইট নিয়ে নেমে গিয়ে দেখেন আমাদের ড্রাইভার সারা গায়ে মাটি মাখানো, কোনো কথা বলতে পারছেন না। সারা রাত ওভাবে আমরা জেগে থাকলাম কি হয়েছে তা জানার জন্য, কিন্তু কিছুই আর বলতে পারলাম না। সকালে একটি হুজুরকে ডেকে আনা হলো এবং দোয়া কালাম পড়ার পর আস্তে আস্তে সবকিছু নর্মাল হয়ে গেল। তখন তিনি বললেন, আমি খেয়ে ঘুমিয়ে পড়ি, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম থেকে উঠে যা দেখি তা সত্যি সত্যি লোমহর্ষক। আমি দেখি যে কাফনের কাপড় পরা একটা মুর্দা আমার পাশে শুয়ে আছে। আমি প্রথমে বুঝতে পারিনি আসলে ওটা কে। আমি উঠে বসলাম। কিছু বুঝতে না বুঝতেই আমার ঘাড় ধরে জানালা দিয়ে সেটা ছুঁড়ে মারে আমাকে, এবং কাঠের জানালার পাটা ভেঙে দিয়ে আমি বাইরে গিয়ে পড়ি এবং সেখানে আমার ওপর চেপে বসে আমাকে মেরে ফেলবে তার জন্য। কিন্তু আমাদের বাসার দুটা কুকুর ওখানে নাকি প্রচুর চেঁচামেচি করতে থাকে এবং একটা পর্যায়ে ছেড়ে দেয়, যার কারণে সাকিব ভাইয়ের ডান হাতটা ভেঙে যায়। হুজুর বলেছিলেন ডাক্তার যাওয়ার পর তার সাথে দুইটা জিন আমাদের ওই রুমে থেকে যায়। তারপর থেকে আমাদের ওই ঘরে আর কেউ থাকতো না। ঘরটিতে এখন আমার আব্বু ধান রাখার ঘর বানিয়েছেন। তো এই ছিল ঘটনা, এবং ভালো লাগলে পড়ে শোনাবেন, এবং কোনো একদিন হয়তো স্টুডিওতে আসবেন তিনি, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যে ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. Tonight comes alive with Rami. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে যারা লিখছেন ফার্স্ট স্টোরিটার মতো আরো স্টোরি শুনতে চান, এমডি হাবিবুল্লাহ। আমাদের ডক্টর আলিফের আরেকটা ঘটনা কিন্তু আছে, সেটা আমরা কিছুক্ষণের মধ্যে শুনবো। তাসনিম নাহিন রাতুল আমাদের সাথে লিখেছেন আই এম হিয়ার। সাদমান সাকিব রিয়াদ আমাদের লিখেছেন এবং তিনি বলেছেন যে শুক্রবারকে ভূত এফএম ডে ঘোষণা করা হোক। বাহ, খুবই উত্তম প্রস্তাব। শুক্রবার রাতকে বলেন, শুক্রবার পুরো দিন আমরা চাই না, আমরা শুধু রাতটা হলেই চলবে। আমাদেরকে দেখতে পাচ্ছি যে লিখেছেন নাজমুল খন্দকার। তো ভূত এফএম ডে নিয়ে কার কার মানে সম্মতি আছে জানাবেন আমাদের ফেসবুকে অবশ্যই। এছাড়া আমাদের দেখতে পাচ্ছি যে রাজু খান আমাদেরকে লিখেছেন আমি ভূত শুনবো বলে আছেন তিনি আমাদের সঙ্গে। বাকিটা আমি পড়লাম না, আপনারা যারা ফেসবুকে আছেন দেখতেই পাচ্ছেন। এবং আমরা এই ধরনের জিনিস আসলে চাই না আর কি। আর যে রনি পাল আমাদের সাথে আছেন ছাতক থেকে, শুনছেন তিনি। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি প্রিন্স রাহাত আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ আরিফুর ইসলাম আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নাজিয়া নওশিন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফরদিন খান খুলনা থেকে, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আশরাফ সাবি, অ্যাপের ছবি আপ করেছেন তিনি স্ক্রিনশট। মোহাম্মদ আরিফুল ইসলাম পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন এস এম ইমাদ উদ্দিন রনি, তিনিও অ্যাপের ছবি আপ করেছেন এবং আমাদেরকে তিনি বলেছেন তিনি অনেক বড় একজন ফ্যান, কোনো এপিসোড তিনি মিস করেন না এবং তিনি ভয় পাচ্ছেন তাও শোনেন, আমাদের সাথে থাকেন। সাইফ আর যে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন আরো অনেকেই। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন। তারপরে সারপ্রাইজিংলি আমাদের দুজন অতিথি আজকে মোটামুটি মানে একজন প্রফেশনে আছেন, তিনি ডাক্তার, এবং আরেকজন ডাক্তার হবেন, তিনি এখন আমাদেরকে ঘটনা শোনাবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আমরা আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি নওশিন, আমি আপডেট ডেন্টাল কলেজ থেকে এসেছি। আপনার ঘটনায় আমি যে ঘটনাটা বলবো এটা আমার দূর সম্পর্কের একটা ফুপুর বাসার ঘটনা। তো আমার ফুপুর বাসাটা আসলে নিজেদের ফ্ল্যাট ছিল। তো নিচতলাটাতে ফুপুরা থাকতেন আর উপরের ফ্ল্যাট দুটা ভাড়া দেওয়া ছিল। তো যেটা হয়, সেকেন্ড ফ্লোরে যে ফ্যামিলিটা থাকতো ওই ফ্যামিলির ডাইনিং রুমে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তো ডাইনিং রুমের টেবিলের সামনেই ঠিক একটা বেসিন ছিল। তো তারা যখন ডাইনিং এ কেউই থাকতো না, তখন
একটা সাউন্ড আসতো, যেমন বেসিনের সামনে দাঁড়িয়ে কেউ গোসল করছে। তো তারা যখনই আসতো ওখানে, তারা দেখতো যে বেসিনের সামনেই একজন গোসল করলে যেরকম একটা রাউন্ড হয়ে একটা পানি, যে এরিয়াটা জুড়ে পানি থাকে, ওরকম এরিয়া জুড়ে পানি পড়ে আছে। আর যখনই কেউ আসতো, এটা আসার সাথে সাথে মনে হতো যে ওখান থেকে একটা পিচ্চি, মানে একটা ছোট বাচ্চা হাসতে হাসতে ওই পানির উপর দিয়ে চলে যায়, এন্ড তার পায়ের ছাপটা ওখানে পড়ে থাকে এবং সে হাসতে হাসতে অন্য একটা রুমে দৌড় দেয়। এটা প্রায়ই হতে থাকে, মানে এরকম সাউন্ড হয় এবং ওই পানির উপর দিয়ে যেটা চলে যায় হাসতে হাসতে। তো এই জিনিসটা ওদের খুবই ইরিটেটিং লাগে। কয়েকদিন এরকম সিরিয়াসলি চলতে থাকে। তো তারা একটা হুজুরকে ডাকে বাসায়। তো হুজুর এসে বলে যে আসলে আপনাদের ফ্ল্যাটে কি আপনারাই প্রথম? তখন ওনারা বলে যে না, এটা আসলে তারা রেডিমেড ফ্ল্যাটটাই একজনের থেকে নিয়েছিল, কিনেছিল। তো সেই আগের ফ্ল্যাটে যারা থাকতো তাদের বাসার একটা বাচ্চা মেয়ে ছাদ থেকে পড়ে মারা যায়। আচ্ছা, তো এটা আসলে তারই আত্মা ছিল, এই জন্য এটা ওখানে ঘোরাঘুরি করতো। হয়। জি, এটা ছিল আপনার স্টোরি নাকি আরো আছে? আরো বলেন প্লিজ, বলেন। জি, তারপরে তারা বাসায় মিলাদ মাহফিল করে, এন্ড তারপরে এই সমস্যাটা আর হয় না। পরে এখনো তাদের বাসায় একটা ইয়ে হয় যে ছাদে অনেক সাউন্ড হয়, যে লাইক কেউ দৌড়াদৌড়ি করছে, এন্ড এই টাইপের সাউন্ড এখনো হয়, যেটা এখন আর। ওকে, এই ছিল আপনার ঘটনা। এটা ছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ডক্টর আলিফের কাছে আবার যাব তার পরবর্তী ঘটনার জন্য, আপনার কাছে আবারও ফিরে আসবো। আলিফ, আমরা আপনার ঘটনায় যাই। আর ইন দ্য মিন টাইম আমি পড়ি যে আমাদের এখানে বেশ কিছু কমেন্ট করেছেন ফেসবুকে, আমাদের যে রেডিও ফুর্তির পেজটা, লিখেছেন আনাফ রহমান লাভিং ইট, আমাদেরকে লিখেছেন এমডি নজরুল ইসলাম, অ্যাপের ছবি আপ করেছেন অ্যাঞ্জেল তানিয়া, নাইস হচ্ছে লিখেছেন এস এ সাব্বির আহমেদ, লিখেছেন ভালো, আমাদেরকে রাজ্যহীন রবিন লিখেছেন অনেক ভালো লাগছে, আমাদেরকে রায়হান কায়সার রিফাত লিখেছেন আজকে আমাদেরকে, এবং না আপনার কথাটা আমার সাথে আমি একমত হতে পারলাম না, আমি পড়লাম না আপনার লেখাটা। আমাদেরকে ইয়াসিন ইমরান লিখেছেন আমাদেরকে, এছাড়াও লিখেছেন এখানে আরিফিন শুভ, এছাড়াও আমাদেরকে এখানে আছেন দেখতে পাচ্ছি হাসিবুল শান্ত, এবং অ্যাপ দিয়ে শুনছেন, তিনি ছবি আপ করেছেন। তো আমরা চলে যাই ডক্টর আলিফের কাছে, আর তার পরবর্তী ঘটনা। আলিফ, আপনার পরবর্তী ঘটনাটা আমরা শুনি তাহলে। জি রাসেল ভাই, পরবর্তী ঘটনাটি ঘটে হচ্ছে আপনার সিলেটে জাহাঙ্গীর নামে একজনের সাথে। আসলে ঘটনাটি না, এটা আমার লাইফের সাথে জড়িত রাসেল ভাই। তার একটি ছোট্ট পরিবার আর কি, তার ওয়াইফ আর তার ছেলে ছিল 1 বছর 3 মাস বয়স। তো 2003 সালে তাদের বাসায় আর কি ঘটনাটা ঘটে যায়। আনফরচুনেটলি হয়তো এটা আল্লাহ তাআলারই মানে ইচ্ছা ছিল এরকম কিছু একটা ঘটতে। তো 2003 সালের প্রায় মার্চের 21 তারিখে ওনার ছেলেটি মারা যায়। কিভাবে মারা যায় বলছি। ওনাদের বাসায় প্রতিদিনই আপনার একটা পাতিলে করে গরম পানি ফুটাতো পরিবারের জন্য, একটা গরম পানি ফোটাতো। তো বুয়া প্রতিদিনই এই প্রসিডিউরে ফলো করে গরম পানিটা ফুটিয়ে নিচে রাখতো। তো পাতিলটার নিচে একটা কাপড়ের তৈরি জিনিস ছিল, যেটাতে পাতিলটা যাতে না নড়তো, এরকম ভাবে রাখার সাপোর্টটা। তো কেন জানি ওই দিন ওই জিনিসটা খুঁজে পাচ্ছিল না। তো বুয়ারা ওই দিন ওইভাবে পাতিলটা নর্মালি রাখে নামিয়ে চুলা থেকে, মানে একদম সদ্য গরম পানি। তো বুয়া রান্না করার কাজে ব্যস্ত হয়ে যায়। তো বাচ্চাটা ওই মুহূর্তে মাত্র হাঁটা শিখেছে। তো কি করতে জানি রান্নাঘরে এসে পাতিলটা ধরে তার সারা শরীরে গরম পানি ফেলে দেয় বাচ্চাটা নিজে বুয়ার চোখের সামনে। তো বুয়া এক চিৎকার দিয়ে বাসার সবাইকে, সেদিন আবার উনি বাসায় ছিলেন জাহাঙ্গীর সাহেব। তো বাসায় বাচ্চাটার এই অবস্থা দেখে বুয়ার এক চিৎকার এসে দেখে যে ছেলেটা সারা শরীর মানে পুরে শেষ, মানে গরম পানি দিয়ে অবস্থা খুবই খারাপ। হসপিটালে নিয়ে যাওয়া হয়, ঢাকায় শিফট করে দেওয়া হয়। আচ্ছা, ঢাকার ডাক্তাররা তাকে 2 দিন পর বাচ্চাটা প্রায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যায়। তারপরে তো রাসেল ভাই 5 বছর বিয়ের 5 বছরে একটা ছেলে সন্তান ছিল, তার মানে অবস্থা তো বুঝতেই পারছেন, ডিপ্রেশন কমতি নেই আর কি। তো তাদের ওইখানে সিলেটে ওই জায়গায় যে জায়গায় বাসা ছিল সেখান থেকে 10 মাইল দূরে এটি কবরস্থানে কবর দেওয়া হয় বাচ্চাটা। আচ্ছা, তো প্রথম 1 সপ্তাহ রাসেল ভাই কোনো সমস্যা ছাড়াই উনি ছিলেন। 1 সপ্তাহ পরে রাতের বেলা ঘুম ভাঙতে থাকে,
কারণটা কি? হঠাৎ করে ঘুম ভাঙতে থাকে। কারণটা হচ্ছে তার রাতে ঘুমানোর সময়, ঘুমানোর পরে গভীর রাত হলেই তার এই জিনিসটা স্বপ্নে আসে যে সে একটি রক্তের মাঝখানে সাঁতরাচ্ছে, অনেক রক্ত। এটা সে স্বপ্নের মতো দেখতে থাকে। হঠাৎ যখন সে ডুবে যায় তখনই ঘুম ভাঙে। আচ্ছা, যখনই সে ডুবতে থাকে, যখনই তার স্ট্রেংথ কমে রক্তের ভেতর তার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর সে আচমকা উঠে যায়। এরকম করে প্রায় 10 থেকে 12 দিন একই স্বপ্ন, প্রতিদিন একই সময়। ওকে, সে ডাক্তার দেখায় ঢাকা শহরে, এসে সাইকিয়াট্রিস্ট দেখায়। সাইকিয়াট্রিস্ট বলে তার তো খুবই সিম্পল কেস, আপনার ছেলেকে আপনি খুব ভালোবাসছেন, ডিপ্রেশনের মাঝখানে পড়ছেন, বেটার একটু রেস্টে যান, এই ওষুধটা খান, 1 মাস ওষুধটা খান, দেখেন ঠিক হয়ে যাবে। তো রাসেল ভাই 10 দিন ওষুধটা খাওয়ার পর 10 দিন কাজ করার পর থেকে আর কাজ করা বন্ধ করে দেয়। তো কাজ করা বন্ধ করে দেয়। ওনার ওয়াইফের এই প্রবলেমটা হচ্ছিল, ওনার ওয়াইফের ঘুম হচ্ছিল, কিন্তু ওনার ওয়াইফ সারাক্ষণ চুপচাপ বসেই থাকতো। তো গভীর রাতে একদিন ওনার ওয়াইফ ঘুম ভেঙে চুপ করে বসে আছে। হঠাৎ করে ড্রয়িং রুম থেকে বাচ্চাদের সাউন্ড আসতে থাকে। উনি একটু আগে যে ঘটনা বলেন বাচ্চা, আমার ঘটনাটাও রাসেল ভাই বাচ্চা রিলেটেড। একটা বাচ্চার সাউন্ড আসতে থাকে, কান্নার সাউন্ড, আবার কিছুক্ষণ পর হাসির সাউন্ড। তো রাসেল আমার নিজেরই বুক ধরপড় করে, এরকম করে যে আমি খাটের উপরে বসি, স্বাভাবিক যে কেউ শুনলে। আমার পাশের রুম থেকে বাচ্চাদের সাউন্ড আসতেছে, অত বাচ্চা কেউ নাই, ওই বিল্ডিং এ কোনো বাচ্চা নাই রাসেল ভাই, ওনাদের বাচ্চা ছাড়া কোনো বাচ্চা ছিল না, ওনার নিজেদের বাড়িতে। তো উনি ড্রয়িং রুমের দিকে যায়, ডাইনিং স্পেসের দিকে যায়, কোনো বাচ্চা দেখে না। এরকম করে 2-3 দিন। তৃতীয় দিন হঠাৎ করে একটা চিৎকারে ওনার স্বামীর ঘুম ভাঙে, মানে যার কাছ থেকে আমি ঘটনা পাই। সে বলে আমার হঠাৎ করে ঘুম ভাঙে আমি আমার ওয়াইফের চিৎকারে। আমার ওয়াইফ বলে আমার বাবু তো আমার কাছে আসছিল, বাবু আমার পায়ের কাছে আসছিল। ওনার বাচ্চাটার নাম ছিল কাব্য। কাব্য আমার পায়ের কাছে আসছিল। তো এরকম করে কয়দিন আর চলা যায়, আবার ওনার ওয়াইফকে এসে ডাক্তারের কাছে নিয়ে যায় যে আসলে আমাদের দুজনের অবস্থায় খুবই খারাপ, ভেকেশনে যাওয়া দরকার, এরকম কিছু আপনি আমাকে সাজেস্ট করেন, আমি কি করবো। বলে যে আপনারা এই ওষুধটা খেতে থাকেন। আসলে ওনাদের ওষুধ কোনো কাজ করতে থাকে না, ওরা দুইজনই প্রায় সময় রাত সজাগ থাকে। একদিন একটা বিয়ের দাওয়াত বা একটা দাওয়াত খেয়ে উনি বাসায় আসছিলেন আর কি, বাসার থেকে বাইরে, ওনারা চেত যে সবসময় বাসার বাইরে থাকতে, কোনো না কোনো কাজে বাসার বাইরে যেন থাকা যায়। রাত হলেই ওনাদের কেমন জানি একটা বিভীষিকাময় রাত হতে থাকে, যে আসলে এখন যদি না ঘুমাই আমি বাচ্চার সাউন্ড পাবো, আর আমি যদি ঘুমাই যাই আমি রক্তে সাঁতার কাটবো। আমার এই লাইফটা ওনার মধ্যে চলছিল। তো ওনার ওয়াইফেরও সেম অবস্থা, ওনার ওয়াইফও ঘুমাতে পারতো না, ওই ওষুধও কোনো কাজ হতো না। তো বাইরে ঘোরার মধ্যে ম্যাক্সিমাম অফিস টাইমের পরে ম্যাক্সিমাম চেষ্টা করতো ঘুমানোর জন্য, বাইরে ঘোরার জন্য। তো একদিন একটা দাওয়াত থেকে বাসায় আসার পরে ওনার ওয়াইফ চা বানাতে রান্না করে চলে যায়। এটা কিন্তু রাসেল ভাই ওনার বাচ্চা মারার প্রায় 3-4 মাস পরের ঘটনা। চা বানাতে রান্নাঘরে যায়, উনি ওয়াশরুম থেকে ফেরত এসে দেখে যে ওনার রুমের দরজা জানালা সব বন্ধ। অথচ ওই সময় গরম ছিল, তো দরজা জানালা সব খোলা রেখেই উনি ওয়াশরুমে যায়। বাসায় যখন তারা ছিল না তখন জানালা বন্ধ করে গেছিল। তো যখন সে ওয়াশরুমে যায়, জানালা সব খুলে সে ওয়াশরুমে যায়, ওয়াশরুম থেকে ব্যাক করার পর দেখে সব বদ্ধ অবস্থা, এবং দরজার নিচ থেকে বাষ্প আকারে ধোঁয়া আসছে এবং পুরো রুমটা ধোঁয়ায় পড়ে গেল। এমন ভ্যাপসা গরমে আস্তে আস্তে তার মনে হচ্ছে তার শরীরে ফোসকা পড়ে যাচ্ছে। অনেক জোরে জোরে দরজা, এই পাশে উনি ধাক্কাচ্ছে, ওই পাশে ওনার ওয়াইফ ধাক্কাচ্ছে, কেউ দরজা খুলছে না। ওনার মতে যে আল্লাহর রহমতে আমি কোনো কষ্ট ছাড়াই হঠাৎ করে দেখলাম যে বাতাস আসা শুরু করলো, হঠাৎ করে জানালা খুলে গেল। আমরা এরকম কেন ফিল করছি? আমরা দুই হাজবেন্ড ওয়াইফ, এরকম ফিল করার তো কথা না, রাইট? এরকম ভাবে ফিল করবোই বা কেন? আমরা তো এরকম কন্ডিশন, রাসেল ভাই ওনাদের শোনা মতো অনেকের বাচ্চা মারা গেছে বা কিছু, এরকম তো কারোর সাথে কখনো হয়নি, তাদের সাথে কেন হচ্ছে? সেটাই তো তারা জিনিসটা কোয়েশ্চেন, অনেক খোঁজাখুঁজির মাঝখানে রাসেল ভাই যে কাকে নিয়ে আসলে কে এটার সলিউশন দেবে, এরই মাঝখানে হঠাৎ করে ঘুম ভাঙে রাতের বেলা, গভীর রাত। সেদিন প্রচন্ড বৃষ্টি হয়। ঘুম ভাঙার পর তিনি দেখে যে তাদের বেডরুমের দরজাটা খোলা ছিল, ওই দরজা দিয়ে 2-3টা বাচ্চা তাদের রুমে ঢুকে। বাচ্চাগুলা ফ্লোর থেকে দেয়ালে উঠতেছে, দেয়াল থেকে সিলিং এ যাচ্ছে, কোনো সমস্যা নাই, মানে খুব বাজে হাসি দিচ্ছে বাচ্চাগুলা। হঠাৎ করে একটা সময় তার একটা বাচ্চা তার খাট বেয়ে তার পা ধরে তার বুকের কাছে চলে আসে, যেরকমটা তার বাচ্চা করতো। তো তিনি ভয়ে, মানে সে ফিল করছে যে তার শরীরের উপরে কেউ আছে, সে ভয়ে লাইটটা জ্বালানোর সাথে সাথে দেখে যে তারই কাব্য তার বুকের উপরে কি সুন্দর হাসি দিয়ে আছে।
যে ভয়ে তার ওয়াইফের হাত ধরে আবার জাগিয়ে ফেলে, আমার দেখো কি হচ্ছে। আমার ওয়াইফ দেখে কোনো কিছু না, সবকিছু নর্মাল। উনি খুব ভয় পেয়ে যায়। পরে একজন হুজুরের সন্নিকটে যায় যে আমি এরকম ফিল করছি, আমার বাসায় প্রতিদিনই বাচ্চারা এরকম, বাচ্চাদের চিল্লাচিল্লি, বাচ্চারা কান্নাকাটি করে, হাঁটে, হামাগুড়ি দিচ্ছে, ফ্লোরের সিলিং এর উপরে উঠছে, এটা একটা সলিউশন বের করেন। তো হুজুর অনেকক্ষণ আপনার রাসেল ভাই উনি একটা আয়না নিয়ে এসে অনেকক্ষণ আয়নার মধ্যে একটা সরিষার তেল পড়া, মানে সরিষার তেল দিয়ে অনেকক্ষণ আয়নার মধ্যে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে এক পর্যায়ে বলে যে আপনি কি আপনার বাচ্চার খবর জিয়ারত করেন বা বলেছেন কিছু দোয়া করেন বাচ্চার জন্য? তো উনি বলে যে বাচ্চার জন্য তো আমরা সবসময় দোয়া করি, আমার বাচ্চারা যেন আল্লাহ তাআলা তাকে, মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, তো জান্নাতেই আছে ইনশাআল্লাহ, মানে আল্লাহ তাআলার ইচ্ছা, মানে ইচ্ছায় আর কি। তো এটা তো কোনো সন্দেহ নাই, কিন্তু কথা হচ্ছে যে বাচ্চার জন্য তো দোয়া সবসময় নামাজ আমি আর আমার ওয়াইফ পড়ি। বলে যে আপনি এক কাজ করেন তো, বাচ্চাটার কবরটা একটু দেখে আসেন। আচ্ছা। তো একদিন সকালবেলা অফিস শেষ করে প্রায় দুপুর 3টা-4টার দিকে তিনি কবরস্থানে যায়। তার বাসা থেকে যে বললাম 10 মাইল দূরে যে কবরস্থানে কবরস্থ করা হয়েছিল বাচ্চাটাকে, সে যে দেখে 2টা পা বের হয়ে আছে রাসেল ভাই কবর থেকে। আর নতুন কোনো কবর হয় নাই, 4-5 মাসে নতুন কোনো কবর হয় নাই, সে 2টা পা বের হয়ে আছে। এবং তিনি হুজুরকে ওই মুহূর্তে আবারও জানায় যে আমি এই অবস্থায় দেখে আসছি, বলে যে আমি যাবো আপনার সাথে। সে যে দেখে আসলেই 2টা পা বের হয়ে আছে, কবরটা ডেবে আছে বৃষ্টিতে, মাটিতে। তো বলে যে আপনাকে আবার কি করতে হবে, এই বাচ্চাটাকে উঠে জানাজা দিতে হবে, জানাজা দিয়ে আবার কবরস্থ করতে হবে। তো ঠিকই 2 দিন সময় নিয়ে বাচ্চাটাকে কবর থেকে, আসলে অবস্থা খুব খারাপ, কিন্তু রাসেল ভাই বাচ্চাটা একদম ইনট্যাক্ট অবস্থায়, পুড়ে গেছে শরীর কিন্তু ইনট্যাক্ট অবস্থা, একটা বাচ্চার পা। বুঝতেই পারছিল এটা, তো উনি সামনাসামনি ছিল না, কিন্তু ওইখানকার যারা গোরখদক ছিল তারা বাচ্চাটাকে উঠিয়ে এনে তার কাফনের কাপড় দিয়ে যে পেঁচিয়ে, নতুন একটা কাফনের কাপড় পেঁচিয়ে জানাজা দিয়ে আবারও কবর দেয়। কবর দেওয়ার পর যখন বাসায় চলে আসে, এরপর থেকে আর কোনো বাচ্চার সাউন্ড রাসেল ভাই উনি শোনেন না। হতে পারে যে কবর দেয়া না যাওয়ার কারণে বা এক্সপোজ হওয়ার কারণে না করেন, আল্লাহ জানে রাসেল ভাই সবচেয়ে বেশি ভালো আমাদের থেকে। সেটাই, এরপর থেকে কোনো ধরনের প্রবলেম আর ফেস করেন নাই। বাট এটা যার সাথে হয়েছে তিনি যেভাবে বলেছেন, হ্যাঁ জিনিসটা খুব অন্যরকম, এবং কোনটার সাথে কোন কারণটা মিলেছে এটা তো আসলে আমাদের জ্ঞান কতটুকু আমরা ঠিক বলতে পারবো না, বাট হ্যাঁ সেটাই আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আলী আপনার সেকেন্ড ঘটনার জন্য। আমাকে দেখতে পাচ্ছি নোবেল বাড্ডা থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরিটা জাস্ট দারুণ লাগলো। শিশির আমাদেরকে SMS করেছেন, নাইস স্টোরি আলী ভাই। এছাড়াও অয়ন আমাদের বাসাবো থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে রাসেল ভাই, আই নো ইউ আর ফাইন অ্যান্ড প্লিজ রিড মাই SMS। আমি পড়ে ফেললাম, এবং তিনি প্রতি রাতে ভূত FM শোনেন সেটা জানিয়েছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি যে বনশ্রী থেকে তুমস SMS করেছেন, এবং তিনি বলেছেন স্টোরিটা সুন্দর। দিলীপ বাগেরহাট থেকে SMS করেছেন আমাদেরকে। মুন্নি খুলনা থেকে SMS করেছেন মাহবুব আমাদেরকে রাজশাহী থেকে। এছাড়াও MD আমিনুল ইসলাম আমাদেরকে SMS করেছেন প্রভা রাজশাহী থেকে। এছাড়া আমাদেরকে MD সজীব ভোলা থেকে SMS করেছেন। সিদ্দিক সিলেট থেকে SMS করেছেন আমাদেরকে ইসরাফিল খুলনা থেকে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি বাবুল সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমাদের কাছে আরো একটা ঘটনা রয়েছে, এটা একটা ইমেইলের ঘটনা, আমরা সেই ঘটনাটা একটু পড়তে চাই, পড়ে ফেলি ঘটনাটি। যেভাবে লিখেছেন সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালো থাকেন, তবুও জানতে চাইলাম, কারণ আমিও ঠিক আপনার মতোই সবসময় ভালো থাকি। আমি মোহাম্মদ কুতুব আলী, আমি নাটোর জেলার সিংড়া নিঙ্গইন গ্রামে থাকি। গ্রামের ঘটনাটি আপনি পড়ে শোনাবেন। আমার মোবাইল নাম্বার, তারপরে তিনি দিয়েছেন মোবাইল নাম্বারটি। রাসেল ভাই, আমার নাম ও ঠিকানা যেন কেউ জানতে না পারে, আপনাদের কাছে অনুরোধ রইল। আপনি তো সবকিছু বলার পরে তারপরে এটা লিখেছেন, সো আমরা তো SMS আমরা তো রেগুলার মানে একদম ওপর থেকে নিচে পর্যন্ত পড়ে যাই, সো আই এম রিয়েলি সরি। তো তিনি লিখছেন, আমি আপনাদের যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলতে পারেন, ঘটে চলেছে। আপনি যদি জানতে চান, বা আমাদের ভূত FM সকল শ্রোতা যদি জানতে চায় আমার ঘটনা কতটুকু সত্য, তাহলে আমি বলবো, এক আল্লাহ যেমন সত্য, আমার ঘটনাও তেমন সত্য। আমি আমার ঘটনায় চলে যাই। আর এই ঘটনা কতটুকু ভয়ের তা আমি বলতে পারবো না, কিন্তু তা আমার সাথে ঘটেছে, এবং আমার
এই ঘটনা আজ থেকে প্রায় 5 বছর আগে ঘটে চলেছে। এখন আমার বয়স 18, তার মানে বলতে পারেন আমার ভালো মন্দ জ্ঞান হওয়ার আগে থেকেই আমার সাথে এই সমস্ত ঘটনা ঘটে চলেছে। আমার মা ছাড়া এইসব কথা কেউ জানতো না, আজ আপনারা সবাই জানবেন। আমার ঘটনাগুলো একটু আলাদা, মানে আমার ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার আগে কমপক্ষে 7 দিন আগে আমি জেনে যাই, এবং এই জানাটা আমি জানি আমার স্বপ্নে। এমনকি আমার রক্তের সম্পর্কের কোনো মানুষের যদি কোনো বিপদ বা কোনো সুখবর যদি আসে, তবে তার কমপক্ষে 7 দিন আগে আমি তা জানতে পারি। এমনকি আমার পরিবারের যদি কারো মৃত্যু হয়, তার 1 মাস বা দিন আগে আমি আমার ঘুমের মধ্যে জানতে পারি তার মৃত্যুর খবর। সেই স্বপ্ন দেখার ঠিক 7 দিন পরেই আমি যে ব্যক্তির মৃত্যু দেখেছিলাম, ঠিক তার মৃত্যু হয়। আমার কথা শুনে আপনাদের কাছে বানানো বা মিথ্যা বলে মনে হতে পারে, কিন্তু আমি আগেই বলেছি, এক আল্লাহ যেমন সত্য, তেমনি আমার কথাগুলো সত্য। আসলে বিশ্বাস করেন, আমি আমার পরীক্ষার রেজাল্ট বের হওয়ার 3 মাস আগে জানতে পেরে গেছি। আমার এলাকায় যদি কেউ মারা যায়, তার মারা যাওয়ার 7 দিন অথবা 1 মাস আগে আমি তা জানতে পেরে যাই। এছাড়া আমি যদি কখনো বেড়াতে যাব, আজ রাতে যদি আমি ঘুমাই, আমি স্বপ্নে জানতে পেরে যাই যে আমার কালকের ভ্রমণটা কেমন হবে, এবং পরবর্তীতে তা সত্যি হয়ে যায়। আমার এই পর্যন্ত স্বপ্নে আমার জানতে পারা একটা ঘটনাও মিথ্যা বলে প্রমাণিত হয়নি। এমনকি রাসেল ভাই, আমি যদি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পর সেখানে যদি কোনো জিন বা আত্মা থাকে, তার কথাও আমি স্বপ্নের মাধ্যমে জানতে পারি। এবং আমি যেখানে থাকি, আমাদের গ্রামের কতগুলো জিন আছে তা আমি জানি, এবং সেই জিনগুলো আমাকে স্বপ্নে বলে আমি অনেক বড় জিন, আমি সাপ হয়ে ঘোরাফেরা করি। তার কোনো ভয় নেই, তোর কোনো ভয় নেই। এইভাবেই আমরা ভবিষ্যতে কি ঘটবে তা আমি 7 দিন বা 1 মাস আগে জানতে পারি। আমি আজও জানতে পারি নাই আমার সাথে কেন এগুলো ঘটে বা ঘটে চলেছে। তবে আমি আমার মাকে আমার মা গিয়ে এক বড় হুজুরের কাছে নিয়ে যায় আর কি। এই ব্যাপারটা জানতে চেয়েছিলাম। হুজুর বলেছিলেন আমার সাথে নাকি অনেক আগে থেকে একটা পরী আছে, সেই পরী আমাকে একইভাবে সাহায্য করে যায়। আমি স্বপ্নে দেখার ঘটনাগুলো যদি আমার মাকে বলতাম, মা আমাকে কাউকে বলতে নিষেধ করতো, তাই কাউকে বলতাম না। অনেক ভেবে আজ আপনাদের জানালাম। ধন্যবাদ, ভালো থাকবেন। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, এবং আসলেই অতীত ভবিষ্যৎ অনেক সময় অনেক সায়েন্টিস্ট বলেন, আপনারা নিশ্চয়ই ইন্টারনেট যারা ঘাটাঘাটি করেন দেখেছেন, যে আমরা প্রেজেন্ট এবং পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, তিনটা যদি একটা লাইনে, অনেকে বলেন যে সমান্তরাল, সমান্তরাল লম্বা একটা লাইনের মতো, এবং কেউ যেরকম পাস্টে যেরকম ঠিক পেছনের দিকে আসতে পারে, ঠিক একইভাবে সামনের দিকেও চলে যেতে পারে। এটা অনেকে মনে করেন আর কি, অনেকে বলেন এটা। তো ব্যাপারটা হচ্ছে যে যেতেও পারেন। আবার স্টিফেন হকিন্স যেটা বলেন যে না, এরকম ভাবে সামনে যাওয়া সম্ভব না, তাহলে হয়তো ফিউচার থেকে অনেক লোক পাস্টে চলে আসতো, সেটা তো সম্ভব হচ্ছে না। তো আমি জানি না যে এই ঘটনাটি লিখেছেন তিনি 7 দিন আগে, 3 মাস আগে বা 1 মাস আগে কিভাবে চলে যান এবং কিভাবে সেটা বুঝতে পারেন, এটা তিনি লিখেছেন তিনি নিজেও জানেন না। কিন্তু ব্যাপারটা খুব রহস্যময় এবং খুবই কষ্টদায়ক। কিন্তু কারণ তিনি যে সমস্ত ঘটনা লিখছেন, ভালো আছে যেমন, খারাপও কিছু আছে। তার ফ্যামিলি বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ মারা গেলে তিনি সেটা আগে জানতে পারেন। তো সবার আগে তিনি জানতে পারছেন, এবং সেই মানুষটার সঙ্গে তার সম্পর্ক হয়তো আছে, তাকে তিনি কিছু বলতেও পারছেন না, কিন্তু তিনি জানতে পারছেন। ব্যাপারটা খুবই 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 পেইনফুল। তো আমার মনে হয় যে আপনার পেইনটা আমরা বুঝতে পারছি। যাই হোক, আমার মনে হয় যে আপনি নামাজ পড়েন, আল্লাহর কাছে সমাধান চান, আল্লাহই সবচাইতে ভালো সমাধান করতে পারবেন আপনার নিশ্চয়ই। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। তবে তার আগে জানাই, আমাদেরকে SMS করতে হলে SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm
@radiofuርቲ.fm, which is BHWTFM @RADIOFORTA.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন, নাকি আপনি চাই আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned, Radio Furti, and don't stop the Furti. Bhoot FM, the night. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি ভূত এফএমের অনেক বড় একজন ফ্যান। অনেকদিন ধরে ভাবছিলাম ঘটনা শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে করা হয়ে উঠছিল না। তো আমি যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা ঘটেছিল আমার দাদার সাথে। যাই হোক, আর দেরি করবো না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার দাদা তখন, আর এই ঘটনাটা কমপক্ষে 60 থেকে 70 বছর পূর্বে তো হবেই। আমার দাদা তখন নতুন নতুন বিয়ে করেছে, আর আমার দাদা সাধারণত গৃহস্থালির কাজ করতেন। আর যেখান থেকে, আর ওই সময় বলতে গেলে এখনকার মতো যাতায়াত ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না, তখন রাস্তা ছিল না, এমনকি গাড়ির তো প্রশ্নই ওঠে না রাস্তায় যখন ছিল না। তো ওই সময় লঞ্চ ছিল, যেহেতু পানি ছিল অনেক, আর সেই সময় বর্ষাকালই ছিল। তো আমার দাদা আর কি, আমার দাদু ওই সময় তার বাপের বাড়ি গিয়েছিলেন, আর আমার দাদার তাকে আনতে যাওয়ার কথা ছিল। তো আনতে যাওয়ার জন্য দাদা ভাবলেন যে সব কাজকর্ম সেরে রাত্রের দিকে যাই, রাতটা থেকে তারপরের দিন নিয়ে চলে আসবো। তো আমার দাদা তাই করলেন, তার কাজ সব সারতে সারতে অনেক রাত হয়ে গেল। তো রাত হয়ে গেল, তাও তিনি তোয়াক্কা না করে তিনি ভাবলেন যাই, কি আর হবে। তাছাড়া আমার দাদা এমনিতেই খুব সাহসী। তো আমার দাদা যখন আগে লঞ্চে উঠলেন, রাত্রেবেলা লঞ্চে উঠলেন, লঞ্চ দিয়ে যাবে তার শ্বশুর বাড়িতে। তো লঞ্চে ওঠার পরে লঞ্চটা কিছু করে অর্ধেক রাস্তা যাওয়ার পরে লঞ্চটা আর কি নষ্ট হয়ে যায়। তো তাদেরকে আর কি জিজ্ঞেস করে যে কি ব্যাপার, লঞ্চ কি হলো, নষ্ট হয়ে গেল, কতক্ষণ লাগবে? তারা বললো ঠিক বলতে পারবো না, কারণ কি নষ্ট হয়েছে, আর আমাদের এই জায়গায় তো তেমন মানুষও নাই যে যারা ঠিক করতে পারে। এটা মনে হয় কালকে সকাল হয়ে যেতে পারে। তো আমার দাদা ভাবলেন যাক, এই লঞ্চের আশা করে লাভ নেই, অন্যভাবে যেতে পারি কিনা। তো আমার দাদা লঞ্চ থেকে নেমে গেলেন। তো দেখলেন, আর আমার দাদা যেদিকে যাবে ওই জায়গাটা, রাস্তাটা খুব ভালো ছিল না। তো আমার দাদা লঞ্চ থেকে নেমে একটা নৌকাকে বলল যে আমাকে যে জায়গায় যাবে ওই জায়গার নাম বললো, আমাকে ওইখানে দিয়ে আসো। পরে সে বললো না, আমি মা পুছে দেওয়াতে আমাকে যত টাকাই দেন না কেন আমি যাবো না ওই জায়গায়, কারণ ওই জায়গাটা খুব খারাপ। পরে আমার দাদা তাকে ওই সময় টাকারও খুব দাম ছিল, প্রথমে 25 পয়সা দিতে চাইলো, পরে বললো আচ্ছা যাও, তোমাকে আমি 50 পয়সা দেবো। তাও সে যেতে রাজি হলো না। পরে আমার দাদা বললো যাও, তোমাকে আমি 1 টাকা দেবো, তুমি আমাকে ওই পারে নামায় দিয়েই সাথে সাথে তুমি চলে আসো, কোনো অসুবিধা নেই। পরে তারপর সে রাজি হলো যে 1 টাকা পাবো আর তাকে নামায় দিয়ে চলে আসবো। তো তাই করলো, আমার দাদাকে ওই পারে নামিয়ে দিই, সে সাথে সাথে চলে আসলো। তো আমার দাদা নৌকা থেকে নেমে তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য হাঁটছিলেন। তো কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন তার সামনে বিরাট বড় একটা কুকুর। কুকুরটা তো আপনার 5 থেকে 7-8 ফুট লম্বা হবেই, আর উচ্চতাও ছিল সেটা বিশাল বড়। আর তারপরে কুকুরটা তার জিব্বা বের করে দাদার দিকে তাকিয়ে জিব্বাটা বের করে শাসাচ্ছিল, আর তার জিব্বা দিয়ে আর কি লালা ঝরছিল। তো আমার দাদা দেখে প্রথমে অতটা ভয় পেলেন না। তো তিনি লাইট মারলেন, লাইট মারার সাথে সাথে দেখলো কুকুরটা নেই। তিনি লাইটটা বন্ধ করলেন, দেখলেন আবার কুকুর। তো এরকম ভাবে করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে লাইটটাও আর জ্বলছে না। তারা যতই চেষ্টা করছে লাইটটা জ্বালানোর জন্য, কিন্তু লাইটটা আর জ্বলছে না। তো দাদা কি করবে না ভেবে দাদাও খুব ভয় পেয়ে গেল এক পর্যায়ে, যে কি ব্যাপার, এত বড় কুকুর। পরে আমার দাদা আর কি অনেক দোয়া দরুদ পড়তে শুরু করলেন। অনেক দোয়া দরুদ পড়ার পরে তিনি বললেন যে তোর রাস্তায় তুই যা, আমার রাস্তায় আমাকে যেতে দে। পরে আমার দাদা দেখে তাও যায় না। পরে দাদা অনেক দোয়া দরুদ পড়ার পরে অনেক জোরে একটা দৌড় দিলেন, আর কোনো দিকে না তাকিয়ে তিনি দৌড়ে গিয়ে একেবারে তার বাড়ির আঙিনায় গিয়ে ঠাস করে পড়লেন। তো শব্দ পেয়ে সবাই যখন এলো, এসে দেখে যে আমার দাদা সেখানে পড়ে আছে সেন্সলেস অবস্থা। আর তখন তারা বললো কি ব্যাপার জামাইয়ের এই অবস্থা কেন? তো তারা তাড়াতাড়ি দাদাকে তুলে নিয়ে ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে তার জ্ঞান ছিল, তাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, এরকম হলো কেন, তুমি কেন এভাবে, তুমি কিসের জন্য এভাবে আসলা, তুমি ভয় পেয়েছো নাকি? এসব জিজ্ঞেস করার পরে আমার দাদা বললো যে হ্যাঁ, আর কি দাদা তাদের ঘটনা সব খুলে বলার পরে দাদা আর কি খুবই অসুস্থ ছিল। দাদা তার শ্বশুর বাড়িতেই কয়েকদিন থাকলো, যেহেতু তিনি অসুস্থ ছিলেন। ওখানেই তাকে বিভিন্ন হুজুর দেখানো হলো। তারপর দেখানোর পরে এক পর্যায়ে দেখা গেল যে একদিন আমার দাদা তাদের যে বারান্দা ছিল, বারান্দার এ পাশ থেকে ও পাশে আর কি গৌড় দিতেন। তিনি গৌড়ে একবার এই পাশে যেতেন, একবার ওই পাশে যেতেন। আর এই সময় নাকি আমি শুনেছি, আমার দাদা বলেছে, সবাই বলেছে যে তার নাকি হাড্ডি গুলা যে আছে কাঁধের, এগুলো ঠাস 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 করে নাকি এখানে ফুটতো। তো
একদিন আর কি হুজুর এভাবে দেখাতে তা তো, আর হুজুর দেখানো তো চলছিলই, হুজুরের চিকিৎসাও চলছিল। তো একদিন আমার দাদার শালা যিনি, তিনি আর কি দাদাকে বললেন যে, কি দুলা ভাই, আমাদের ঘর টচা করতে পারবেন নাকি, আপনার কত শক্তি দেখি। পরে বললো হ্যাঁ পারবো। পরে তিনি ঘরের একটা খাম তুলে, নাকি আমি শুনেছি আর কি, যে অর্ধেক ঘরটাই আর কি উঁচা করে ফেলছিলেন। তো বলেন যে হ্যাঁ বুঝছি আপনি পারবেন না, মানে আরো উঁচা করতে হবে না। তো এট লাস্ট আমার দাদার যে জিনটা তারা পজেস হয়েছিল, ওটা থেকে সারাতে তারা সফল হয়, আর আমার দাদা ধীরে ধীরে সুস্থ হয়ে যায় সবার দোয়ায়। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই এই বলে গুড বাই। Boot FM, the night. Means a lot. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুটের পয়েন্ট এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে, এবং শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা সে সমস্ত শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা, সেই সমস্ত প্রতিটি মুক্তিযোদ্ধাদের, যাদের সবার নাম আমরা মানে মনে রাখতে অপারগ, কিন্তু তারা সেদিন ঠিকই ঝাঁপিয়ে পড়েছিলেন, জীবন বাজি রেখে যুদ্ধ করতে গিয়েছেন। আসলে আমরা কতজন মুক্তিযোদ্ধার নাম জানি, তারপরেও তারা সেদিন যুদ্ধ করেছেন আমাদের জন্য। কিন্তু আমার কাছে এখনো মনে হয় যে স্বাধীনতা আমাদের কাছে এসছে এক একজনের কাছে একরকম, মানে যদি আমরা বলি কবিতার মতো করে, যে স্বাধীনতা কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা, স্বাধীনতা তুমি শ্রাবণে আকুল মেঘনার বুক, স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন, স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন, স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতার মেহেদির রং, স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জলজলে এক রাঙা পোস্টার, স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন কালো খোলা চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম, স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কুর্তা, খুকি রমন তুলতুলে গালে রৌদ্রে খেলা, স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। এর চেয়ে সুন্দর করে হয়তো বলা যায় না, এই জন্য আমরা কবি শামসুর রহমানের মতো করেই বললাম স্বাধীনতা নিয়ে আজকের কথাগুলো। এবং বিজয় দিবসে আপনাদের সবাইকে আরো একবার শুভেচ্ছা এবং আরো একবার স্বাগতম স্বাধীন বাংলাদেশে। আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আমরা অনেকক্ষণ SMS পড়ে নিই, কিছু SMS পড়ে নেব। আমাদেরকে নোবেল্লা SMS করেছেন বাড্ডা থেকে, এবং ফার্স্ট স্টোরির এখনো প্রশংসা শুনছি আমরা। শিশির আমাকে SMS করেছেন নাইস স্টোরি আলিফ ভাই। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন দিলীপ বাগেরহাট থেকে, ফার্স্ট স্টোরি ইন্টারেস্টিং ছিল। মুন্নি খুলনা থেকে আমাদের SMS করেছেন। আমাদেরকে মাহবুব রাজশাহী থেকে SMS করেছেন, এবং আমাদেরকে তিনি বলছেন যে রাত এলে মনে হয় ভূতের কথা, শুক্রবার এলে মনে হয় ভূত FM এর কথা, খুবই ভয় লাগছে। এমডি আমিনুল ইসলাম বাবা রাজশাহী থেকে লিখেছেন যে আমার SMS পড়েন না কেন, এই যে আপনার SMS পড়লাম ভাই। হ্যালো রাসেল ভাই, আমি ভূত FM এর, আচ্ছা আপনি নাম লেখেননি, আপনার SMS পড়া যাচ্ছে না এই জন্য। এমডি সজীব আমাদের SMS করেছেন ভোলা থেকে, ফার্স্ট স্টোরিটা নাইস ছিল। সিদ্দিক আমাদের সিলেট থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন আমার কাছে ভয়ঙ্কর ঘটনা রয়েছে, পাঠিয়ে দিন এখনই ভূত FM রেডিওফুর্তি.fm এই অ্যাড্রেসে। ইসরাফিল খুলনা থেকে SMS করেছেন, ফার্স্ট স্টোরিটা অনেক ভালো হয়েছে। আমাদেরকে দেখতে পাচ্ছি বাবুল SMS করেছেন, আমাদেরকে আলী হুসাইন দুর্জয়, সাকিন SMS করেছেন, নূর আমাদের SMS করেছেন, আর অনেকে। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTA ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দেন 9840। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা বলে আপনার ঘটনাটা প্লিজ শুরু করবেন। ভাই আমি নসিব, এটা আমার সেকেন্ড স্টোরি। জি, এই ঘটনাটা আমি আমার ফ্রেন্ডের মুখে শুনি। জি, আমার ফ্রেন্ডের বাসা কুষ্টিয়াতে। আচ্ছা, এটা তাদের বাসারই ঘটনা। জি, তাদের বাসার থার্ড ফ্লোরে একটা ফ্যামিলি থাকতো। জি, সেই ফ্যামিলিতে একজন আঙ্কেল থাকতেন, তার ওয়াইফ আর দুইটা মেয়েকে নিয়ে। তো এই ফ্যামিলিটার সাথে আমার ফ্রেন্ডের ফ্যামিলি খুব ক্লোজ ছিল। জি, জি, তো একদিন এই ফ্যামিলিটা পিকনিকে যায়, আর কুষ্টিয়া থেকে নড়াইল পিকনিক স্পটে তারা পিকনিকে যায়। তো ওখান থেকে যখন তারা ব্যাক করে,
তখন যশোরের সাইডে আসার পথে এখানে একটা কালভার্ট পড়ে। তো এই কালভার্টের ওখানে তাদের গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে যায়। তো এই জন্য তাদেরকে গাড়ি থেকে নেমে কিছুক্ষণ ওখানে ওয়েট করতে হয় যতক্ষণ না গাড়িটা ঠিক করা হয়। তো গাড়িটা ঠিক হয়ে যাওয়ার পরে তারা ওখান থেকে চলে আসে। তো বাসায় আসার পরে রাত্রিবেলা আন্টি আঙ্কেলকে বলে যে আমার খারাপ লাগছে, ভালো লাগছে না, কেমন যেন একটা নেগেটিভ ফিল হচ্ছে। তো আঙ্কেল বলে যে না, আমরা সারাদিন ওখানে ঘোরাঘুরি করেছি, তুমি হয়তো টায়ার্ড, ঘুমায় যাও, দেখো ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আন্টি ঘুমিয়ে যায়। তো রাত্রে 3টা 3:30টার দিকে সাডেনলি আঙ্কেলের ঘুম ভেঙে যায়। তো আঙ্কেল দেখে যে আন্টি আঙ্কেলের পাশে নেই। আচ্ছা, তো আঙ্কেল আন্টিকে খুঁজতে যায়। এখন খুঁজতে গিয়ে দেখে যে আন্টি বারান্দায় দাঁড়িয়ে আছে। তো আঙ্কেল দূর থেকে তাকে ডাকার চেষ্টা করে, বাট আন্টি কোনো রিয়াক্ট করে না, মানে এমন ভাব করে যে তিনি শুনতে পাচ্ছেন না। তো আঙ্কেল আন্টির কাছে চলে যায় বারান্দায় গিয়ে। উনি যেটা খেয়াল করে যে আন্টি বারান্দার গ্রিল ধরে কি যেন একটা বিড়বিড় করছে, মানে কারোর সাথে হয় কথা বলছে, মানে কিরকম একটা সাউন্ড, ফিস ফিস করে, এন্ড একটা সাউন্ড করতেছে, লাইক গোঙানোর যে একটা সাউন্ড, হামিং সাউন্ড, যেটা এই সাউন্ডটা করছে। তো আঙ্কেল তাকে ডাক দিয়ে বলে কি ব্যাপার, তুমি এত রাতে বারান্দায় কি করো? তো আন্টির তখন সাউন্ডটা সাডেনলি স্টপ হয়ে যায়, এন্ড আন্টি আবার কোনো অ্যান্সার না দিয়ে চুপচাপ রুমে যে আগে জায়গায় শুয়ে পড়ে। দেন নেক্সট দিন সকালে যেটা হয়, আন্টি অনেক ফেয়ার ছিল, অনেক বেশি ফর্সা ছিল। তো আঙ্কেল যেটা খেয়াল করলেন যে আন্টির ফেসের মধ্যে কেমন যেন একটা রুক্ষ একটা ভাব আসছে, যেমন ফেসটা একদম রেডিশ হয়ে গেছে, মনে হচ্ছে স্কিনের নিচে ব্লাড জমে গেছে, এরকম একটা খুব একটা আলাদা একটা ফেসের ইয়ে পায়। তো আর চোখগুলো কেমন গর্তে চলে গেছে, মনে হচ্ছে সারা রাত সে ঘুমায় নাই কিংবা রেস্টলেস ফিল হচ্ছে। তো আঙ্কেল জিজ্ঞাসা যে কি ব্যাপার, তুমি কি অসুস্থ? তো আন্টি বললে যে না, আমি ঠিক আছি। তো আঙ্কেল এজ ইউজুয়াল অফিসে চলে যায়, সেদিন আর কিছু জিগায় না। আর আমি আগেই বলেছি যে আমার ফ্রেন্ডের ফ্যামিলির সাথে এই ফ্যামিলিটা খুব ক্লোজ, সেহেতু আন্টি প্রায় আমার ফ্রেন্ডের বাসায় যেয়ে আমার ফ্রেন্ডের আম্মার সাথে গল্প করে। লাইক আঙ্কেল যখন অফিসে থাকে, আন্টির 2টা মেয়ে যখন স্কুলে থাকে, তখন টাইম পাস করার জন্য আমার ফ্রেন্ডের বাসায় যায়। তো আন্টি যখন যায়, তখন আমার ফ্রেন্ডের আম্মার সাথে যখন গল্প করে, তখন আমার ফ্রেন্ডের আম্মা খেয়াল করে যে তিনি যে কথাগুলো বলছে আন্টি সেদিকে না তাকিয়ে সাইডে একদিকে তাকিয়ে কি জানি ফিস ফিস করে কথা বলছে, মানে ওইখানে হয়তো কেউ দাঁড়িয়ে আছে, এরকম একটা ফিলিংস। তো তিনি আন্টিকে বলে যে কি ব্যাপার ভাবি, কিছু হয়েছে? তখন আন্টি কোনো অ্যান্সার দেয় না, তার দিকে একবার তাকিয়ে আবার সেই আগের জায়গায় তাকিয়ে থাকে। তো তারপরে উনি আবার বাসায় চলে যায়। নেক্সট দিন যেটা হয়, এটা তো আসলে শীতের সময়ের ঘটনা। তো শীতের দিনে কি হয়, বাইরের সাউন্ড গুলা তো খুব আস্তে থাকে, মানে বাসার ভেতরে কোনো সাউন্ড হলে এগুলো রিপিট হয়, মানে খুব শোনা যায়। তো আমার ফ্রেন্ডের রুমে যে বারান্দাটা ছিল, সেই বারান্দাটা ওই আন্টির বাসার বারান্দার মানে নিচে, তো উপর থেকে ওই বারান্দায় কিছু হলে সাউন্ডটা ভেসে আসতো। তো আন্টি যে বারান্দা ধরে ফিস ফিস যেটা সাউন্ড করতো, তারপর গোঙানি যে সাউন্ডটা করতো, ওই সাউন্ডটা তারা বারান্দা থেকে শুনতে পেত। শুনে তো এটা ইউজুয়ালি ব্যাপার, একজন তো ভয় পাবে যে এরকম সাউন্ডটা কেন আসে, তো তারা প্রায় বারান্দায় যাওয়াই বন্ধ করে দেয়। আর আন্টি ওয়ার্ড বিহেভে ওরা আন্টি বাসায় আসলেও আন্টির সামনে আসা বন্ধ করে দেয়, যে যার রুমে থাকে, যে আন্টি সামনে আসবে না, ভয় পায়। তো একটা অদ্ভুত জিনিস হয় এখানে, যে আন্টি যখন বাসায় থাকে তখন তারা যে কোনো রুম থেকে যদি আন্টির দিকে মানে লুকিয়ে আন্টিকে দেখার চেষ্টা করে, তখন তারা খেয়াল করে যে আন্টি তাদের দিকে তাকিয়ে আছে। মানে ওনারা লুকিয়ে দেখছেন, কিন্তু তার আগেই দেখছেন যে আন্টি সামহাও জেনেছে এবং তিনি তাদের দিকে তাকিয়ে আছে। সেটা খুবই অদ্ভুত ব্যাপার, খুবই অদ্ভুত ব্যাপার। কারণ এটা আবার এমন হয় যে তারা যদি অন্য একটা রুমের পর্দাটাকে হালকা ফাঁকা করেও যদি আন্টিকে দেখার চেষ্টা করেন, সামহাও আন্টি দেখা যায় যে ওই দিকেই তাকিয়ে আছে। এটা তিনি কিভাবে জানবে? কারণ কোন রুমে কে কখন আছে এটা তো উনি দেখতে পাচ্ছেন না এবং জানেই না। তো এটাতে তো তারা আরো ভয় পেয়ে যায়, যে মানে অদ্ভুত একটা ব্যাপার। তারপরে নেক্সট আরো কয়েকদিন পরে যেটা হয়, সেটা তো তারা কখনোই এক্সপেক্ট করে নাই, যে তাদের আসলে দুপুরে সবারই একটা ঘুমানোর অভ্যাস ছিল। তো আমার ফ্রেন্ডের রুমে আমার ফ্রেন্ড ঘুমাচ্ছিল। তো
জাস্ট মাগরিবের একটু আগে ওর উঠে যাওয়ার অভ্যাস, তো উঠবে এমন একটা সময় ও এক পাশ থেকে আরেক পাশে ফিরে জাস্ট চোখটা খুলে দেখলো যে আন্টি তার বেডের পাশে দাঁড়িয়ে আছে এন্ড তার দিকে ঝুঁকে তার দিকে খুব বড় বড় করে তাকিয়ে আছে, মানে খুব রেগে রেগে এরকম একটা জিনিস। তো এটা একটা নর্মাল বিষয় যে একটা মানুষ যদি ঘুমের মধ্যে উঠে এরকম একটা ফেস দেখে, তার দিকে এত ঝুঁকে তাকিয়ে আছে, তো এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। তো সে এটাতে খুবই ভয় পেয়ে চিৎকার দিয়ে পাশে তার আম্মার রুমে চলে যায়। আর তার আম্মার রুমটা, তার রুমের একটা রুম পরেই তার আম্মার রুম। তো আম্মাকে বলে and, তার আম্মার সাথে করে সে যখন তার রুমে আসে, এসে দেখে যে আন্টি উধাও। মানে এত অল্প টাইমে মানে একজন তার রুম থেকে বের হয়ে মেইন গেট দিয়ে বের হয়ে চলে যায়, এটা একটা নর্মাল মানুষের বেশ মানে সম্ভবই না। তারা যে সিঁড়ি পর্যন্ত যাবে, যে আন্টি সিঁড়িতেও তো থাকতে পারতো, কিন্তু সিঁড়িতেও সে নাই। এত তাড়াতাড়ি সে কিভাবে বাসায় চলে গেল? সেটাই তো, মানে চরম একটা অদ্ভুত ব্যাপার। তো তারা মানে আগে তাদের বাসার যে মেইন ডোর এটা খুলে রাখতো, কারণ বাইরের কেউ সেখানে আসতো না, ফ্ল্যাটে সবাই আসতো। তো এই জিনিসগুলো হওয়ার পর থেকে তারা তাদের দরজাটা লাগায় রাখা শুরু করে, কেউ নক না করলে খুলতো না। এরকম কয়েকদিন পরে দেখা গেল যে আন্টিদের বাসা থেকে খুব চিল্লাচিল্লির সাউন্ড আসে, লাইক আন্টির যে দুইটা মানে মেয়ে আছে, সেই দুইটা মেয়ের কান্নাকাটির চিল্লাচিল্লি, মানে হেল্প চাচ্ছে এরকম সাউন্ড আসতে থাকে। তো তখন এরকম সাউন্ড শুনে আন্টি, আমার ফ্রেন্ড, সবাই মিলে ফ্ল্যাটের বাকি সবাই ওদের বাসার মেইন গেটে যে জড়ো হয় যে কি হচ্ছে বাসার মধ্যে। তারা অনেক বেল দেয়, গেট নক করে, বাট কেউ খুলে না। অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পরে একটা মানে আন্টির এক মেয়ে এসে গেটটা খুলে দেয়। খুলে দেওয়ার পরে তখন আমার ফ্রেন্ড আর আম্মার বাকি সবাই ভিতরে ঢুকে দেখে যে আন্টি তার আরেকটা যে মেয়ে ভিতরে ছিল সেই মেয়েটাকে গলা ধরে দেয়ালের সাথে মানে ধরে রাখছে, আটকে রাখছে। এন্ড বাকিটা তো কান্নাকাটি করতেছে। আর মানে তার মানে হাতে পায়ে মানে ডিপ, মানে যদি কোনো ইনজুরি হয় তখন তো বাইরে কালো কালো একটা স্পট হয়, ওরকম স্পটের দাগ। তো তারা যে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার ভেতরে মানে এত পাওয়ার যে সে মানে ধাক্কা দিয়ে সবাইকে ছিটকে সব দিকে ফেলে দিচ্ছে। তো তারা ফ্ল্যাটের বাকি সবাই যখন তাকে মানে থামাতে যায়, অনেক চেষ্টা করে, এমন সময় হঠাৎ সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন আন্টির হাজবেন্ড যখন আসে, মানে আঙ্কেল যখন আসে, তখন আঙ্কেল এসে তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টরের কাছে নিয়ে গেলে মানে ডক্টর বলে যে হয়তো তিনি রেস্টলেস ফিল করতেছে কিংবা কোনো কিছু স্ট্রেস, কোনো টেনশনে আছেন, এজন্য হয়তো উনি মানে কি করছে উনি সেটা বুঝতে পারছে না। তো উনি প্রেসক্রাইব করে এন্ড মেডিসিন দেয়, বলে যে এটা স্ট্রেস রিলিফ করবে এন্ড হয়তো উনি ঠিক হয়ে যাবে। তো মেডিসিন দেওয়ার পরে মেডিসিন খেয়ে কোনো ইমপ্রুভ হয় না, কিছুই কোনো কাজই হয় না। তখন আমাদের মানে ওই আন্টির পাশের বাসার এক আন্টি এসে আঙ্কেলকে সাজেস্ট করে যে দেখেন আপনার মেয়েগুলাকে এভাবে মারধর করছে, আর আমার মনে হয় না যে এটা তার কোনো অসুস্থতা কিংবা কোনো সিকনেস, আমার মনে হয় তার উপরে কোনো কিছু আসর পড়ছে। তো আপনি একটা কাজ করেন, আমি একটা হুজুরের নাম্বার দিই, আপনি হুজুরের সাথে যোগাযোগ করেন। তো আঙ্কেল হুজুরকে ফোন দেয়, ফোন দিয়ে যোগাযোগ করে আর বলে যে নেক্সট দিন বাসায় আসতে। তো এনিহাও হুজুর সেদিন আসতে পারে না বাসায়। তো যেদিন হুজুরের আসার কথা ছিল নেক্সট দিন, সেদিন দুপুরে হুজুর আসার কথা ছিল, বাট হুজুর আসে না। সেদিনই মাগরিবের কিছুক্ষণ আগে ওদের বাসা থেকে আবার খুব চিল্লাচিল্লির সাউন্ড শোনা যায় এন্ড আবার সবাই ফ্ল্যাটের সবাই তো ওখানে যায়। যাওয়ার পরে তো বেল দেয়, কেউই গেট খুলে না, বাইরে থেকে খুবই সাউন্ড আসে, মানে গেট খুলছে না কেউ। তখন তারা কোনো উপায় না পেয়ে বাসার দারোয়ানকে বারান্দা দিয়ে উঠানোর চেষ্টা করে। দারোয়ান তারপরে বারান্দা দিয়ে উঠে গ্রিল খুলে ভিতরে যখন এন্ট্রি করে, তখন আন্টি তার গলা ধরে একটা দূরে মানে আছাড় দিয়ে দেয় টাইপ। মানে সে তো মানে এত শক্তি যে সে একটা মেল পার্সন যে হ্যাঁ যে ইয়ে করে ফেলে দেয় তাকে। তো তারপরে দারোয়ানটা কোনোভাবে এসে গেটটা খুলে দেয় ভেতর থেকে। তারপরে বাকি সবাই ভেতরে ঢুকে তারা দেখে যে
আন্টি তার হাজবেন্ডকে একটা রুমে বন্ধ করে রাখছে, বাইরে থেকে লক করে, আর মেয়েগুলাকে সেম আগের মতোই আবার মারধর করছে। তখন তারা তাকে কোনোভাবে ঠেকাতে পারে নাই, থামাতে পারলো না। তখন তারা সবাই মিলে তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখলো। বেঁধে রাখার পরে তখন হুজুরকে ফোন দেওয়া হলো। হুজুর সন্ধ্যার সময় আসলেন, এসে বললেন যে এগুলা যে ওনার সাথে হচ্ছে, এগুলা কবে থেকে হচ্ছে? তখন বলে যে আমরা যেদিন পিকনিক থেকে আসলাম, আমরা নড়াইলে গেছিলাম, ওখান থেকে আসার সময় আসার পর থেকেই ওনার এই সিমটম গুলো দেখা যাচ্ছে, উনি এরকম অদ্ভুত অদ্ভুত কাজ করছে। তখন হুজুর বলে যে ঠিক আছে, আমি আপাতত একটা তাবিজ দিয়ে যাই, আপনি এই তাবিজটা ওনাকে পরায় রাখবেন, আর এর কারণটা আমি কালকে আপনাকে বলবো। তো আঙ্কেল আন্টিকে তাবিজটা পরায় দেয়। পরায় দেওয়ার পরে সেদিন আর আন্টি কিছু করে না। পরের দিন হুজুর এসে বলে যে আপনারা যে ওখান থেকে আসছিলেন, তখন কি আপনারা কোথাও থেমেছিলেন রাস্তায়? তো আঙ্কেল বলে যে হ্যাঁ, আমাদের তো গাড়ি নষ্ট হয়ে গেছিল, আমরা একটা কালভার্টের ওখানে থেমেছিলাম। তো বলে যে ওই কালভার্টের পাশে যে একটা গোরস্থান ছিল, সেটা কি আপনারা দেখেছিলেন? বলে না, আমরা তো এটা খেয়াল করি নাই। তখন হুজুর বলে যে আপনার মেয়ে দুটা কি করছিল, সেটা কি আপনারা দেখেছেন? তো বলেন যে আমাদের মেয়ে তো আমাদের সাথেই ছিল। তখন হুজুর বলে না, আপনারা আপনাদের চোখে আড়াল করেই তারা ওই গোরস্থানে ঢোকার ট্রাই করে। এন্ড গোরস্থান থেকে একটা মুরব্বী লোক এসে ওদেরকে নিষেধ করে যে এখন মাগরিবের সময় তোমরা গোরস্থানে ঢুকো না, এটা তোমাদের জন্য ভালো হবে না। তো ওরা এই জিনিসটা কোনো কেয়ার না করেই গোরস্থানের মধ্যে ঢুকে, গোরস্থানে ঢুকেই যে একটা কবর ছিল, মানে সেটা অনেক আগের কবর, হয়তো কবরগুলো মানে অত বুঝতে পারে না যে এটা কবর, তারা ওই কবরটার উপর দিয়েই চলে যায় ভেতরে। তো এখন এই যে যেই লোকটা তাদেরকে নিষেধ করেছিল ভিতরে যাওয়ার, এটা আসলে সেই একটা জিন ছিল, আর যেই কবরটার উপর দিয়ে তারা চলে গেছে সেটা তারই কবর ছিল। এন্ড সে এই জন্য ওয়ার্ন করেছিল যে তাহলে ওই মৃত লোকের জিনের কথা বলছেন আপনি, যিনি হচ্ছে এই প্রতিশোধটা নিয়েছেন। জি জি। এখন উনি হলো তার ওয়াইফের উপর ভর করে মেয়ে দুটাকে মেরে ফেলতে চায়, মানে রেগে যায়, সেজন্য মেরে ফেলতে চায়। তো এটার জন্য এখন হুজুর বলে যে আমি যে তাবিজটা দিয়েছি সেটাতেই হবে, তবু আপনাদের বাসায় একটা মিলাদ মাহফিল করা উচিত, আমি দোয়া কালাম পড়বো। তো তারপরে তাদের বাসায় দোয়া কালাম পড়া হয়, আন্টিকে তাবিজ পরে রাখা হয়। তো তাবিজটা পরে থাকা অবস্থায় আন্টি তারপরে অনেকদিনই ভালোই ছিল, কিন্তু সামহাও তার তাবিজটা একদিন খুলে যায়, সে হয়তো খেয়াল করে না। খুলে যাওয়ার পরে যে আনএক্সপেক্টেড একটা জিনিস হয়, সে তার একটা মেয়েকে মেরেই ফেলে। আচ্ছা। তো মেরে ফেলার পরে আসলে তার ফ্যামিলি এটা একদমই এক্সপেক্ট করে নাই, আর কোনোভাবেই তাকে ঠিক করা যাচ্ছিল না। পরে তারা তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে দেন, যাতে তার আমাদের যে মেয়েটা আছে সেটা অন্তত ঠিক থাকে। এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কোনো কথা না বলে আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তার আগে একটা ইমেইল পড়তে পারি আমরা। এবং ইমেইলটি পাঠিয়েছেন আমাদেরকে নাজিবা ফারহা, উত্তরা থেকে। লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি আল্লাহর সীমাহীন অনুগ্রহে ভালো আছেন। আমি জানি আপনি যেহেতু সবসময় ভালো দলে থাকেন, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। ভাই, আমি ভূত এফএমের নিয়মিত শ্রোতা, সেই 2010 থেকেই মোটামুটি নিয়মিত শুনছি। আমার আম্মু যেহেতু অতিরিক্ত রাত্রি জায়গা একেবারেই সাপোর্ট করেন না, তাই বাধ্য হয়ে লাইভ না শুনে আমি ডাউনলোড করে শুনি, অধিকাংশ সময় ডাউনলোড করে শুনে থাকি। তবে লাইফে কিন্তু লাইফে যে একেবারেই শুনি না লাইভ তা না। যাই হোক, আমি ঘটনাটি শেয়ার করছি, সেটা মূলত আমার এক ফ্রেন্ডের থেকে শোনা। আমার ঘটনা আমার ফ্রেন্ডের এক বড় ভাইয়ের লাইফে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ব্যক্তিগত সমস্যার কারণে স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব হচ্ছে না, তাই মেইল করলাম। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। কথা না বাড়িয়ে সরাসরি সেই ভাইয়ার ঘটনায় চলে যাচ্ছি। সেই ভাইয়াটা ভুতুড়ে কোনো বিষয়ে একেবারেই বিশ্বাস করতেন না, আর এটা তার বন্ধুদের মাঝেও মাঝে মাঝে গল্প করতেন যে আমি ভুতুড়ে বিষয়ে বিশ্বাসী নই।
ভাইয়া ভূতের বিষয়ে সত্যি সত্যি বিশ্বাস করতেন কিনা আমার জানা নেই, তবে সে যে বেশ সাহসী ছিলেন এটা স্বীকৃত। আমি ঘটনাক্রমে ভাইয়ার বন্ধুদের মধ্যে একজন তাকে বললেন যে আমার বড় আপুর শ্বশুর বাড়ির কাছে একটা শ্মশান ঘাট রয়েছে, আর সেখানেই প্রতি পূর্ণিমায় নাকি অনেক ভুতুড়ে ঘটনা ঘটে। সেই শ্মশানে অনেক বড় একটি গাছ রয়েছে। তুই যদি গভীর রাতে ওই গাছের পাতা নিয়ে আসতে পারিস তাহলে আমরা সত্যি মেনে নেব তুই ভূত প্রেতকে ভয় করিস না। অন্যান্য বন্ধুরাও বিষয়টি সাপোর্ট করলো এবং তারা সাথে সাথে ভাইয়া রাজি হয়ে যান। এর কিছুদিন পরে কোন এক পূর্ণিমার সামনে রেখে ভাইয়া 4 বন্ধু সেই বড় আপুর শ্বশুর বাড়িতে বেড়াতে যান। রাতে খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ার বন্ধুরা 10টার দিকে সবাই বের হয়ে যান। উদ্দেশ্য হলো ভাইয়াকে শ্মশানের রাস্তাটা দেখিয়ে দেয়া। ভাইয়াকে কাঁচা মাটির একটি রাস্তা দেখিয়ে দেয়া হলো। এই রাস্তাটা ধরে 5 কিলোমিটারের মতো হবে হাঁটতে হবে, আর রাস্তাটা চলে গিয়েছে ফাঁকা একটি মাঠের মাঝ দিয়ে। চারপাশে কোথাও কোনো বসতি নেই, শুধু ছোট বড় গাছপালা ছাড়া। ভাইয়া সেই রাস্তাটি ভালো করে দেখে নেন। এরপর সবাই মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসেন। রাত্রি তখন 12টা বাজে। তখন ভাইয়ার কথা অনুযায়ী একা একা বাসা থেকে বের হন। উদ্দেশ্য সেই শ্মশান ঘাট। ভাইয়ার পকেটে ছিল একটা ছোট্ট পলিথিন গাছের পাতা নেওয়ার জন্য, আর সতর্কতার জন্যই ভাইয়ার বন্ধুরা জোর করে একটি ছুরি দিয়ে দিয়েছিলেন। ভাইয়া কোনো ধরনের ভয় ভীতি ছাড়া নিশ্চিন্তে সেই শ্মশান রাস্তা ধরে হাঁটতে থাকেন। শুনশান নীরবতা, কোথাও কোনো মানুষের আনাগোনা নেই। গ্রামের এলাকায় রাত 12টা মানে যে গভীর রাত্রি এটা বলার অপেক্ষা রাখে না। ভাইয়া হাঁটতে হাঁটতে যখন লোকালয় ছেড়ে আরেকটা পথে চলে এসেছেন, তখন চাঁদের আলোয় অনেক দূরে লক্ষ্য করলেন একটা জায়গায় বেশ ঘন জঙ্গল ও গাছপালা দেখা যাচ্ছে। অনেকটা গাঢ় অন্ধকারের মতো মনে হচ্ছে। ভাইয়া বুঝতে পারলেন ওইখানেই হয়তো শ্মশান ঘাট, আর ওইখানেই তাকে পৌঁছাতে হবে। ভাইয়া একে হাঁটতে লাগলেন। আরো যখন কাছাকাছি আসলেন তখন কেমন যেন কিছু অস্বাভাবিক শব্দ শুনতে পেলেন। ভাইয়া চারপাশে তাকিয়ে দেখলেন না, কিছু নেই। ভয়ের কোনো ধরনের ভয় না নিয়ে সামনে হাঁটতে লাগলেন। আবার সেই অস্বাভাবিক শব্দ, তবে এবার অনেকটা স্পষ্ট শুনতে পাচ্ছেন। কেমন যেন মনে হচ্ছে শ্মশান ঘাটে যত নিকটবর্তী হচ্ছেন আওয়াজগুলো তত স্পষ্ট হচ্ছে। বড় ধরনের জীবজন্তুর শব্দ ওটা, তবে ওই ধরনের জীবজন্তু কোথা থেকে আসবে দেখাও তো যাচ্ছে না। তাহলে ভাইয়া এসব চিন্তা করতে করতে সামনের দিকে এগোচ্ছেন। ভাইয়া পরিপূর্ণভাবে বুঝতে পারছেন পেছনে গাছপালা সব ভাঙচুর হয়ে যাচ্ছে। খুবই অস্বাভাবিক সব শব্দ। ভাইয়া কোনো ভয়কে পাত্তা না দিয়ে আরো সামনে চলতে লাগলেন। একবারের জন্য পিছনে ফিরে তাকালেন না। ভাইয়া এখন শ্মশানের একেবারে কাছাকাছি চলে এসেছেন। এখান থেকে শ্মশান ঘাট স্পষ্ট দেখা যাচ্ছে। শ্মশান ঘাটের বর্ণনা দিয়ে একটু সমতল ভূমি থেকে শ্মশান ঘাটের অবস্থানটা মোটামুটি একটু উঁচুতে। চারিদিক গাছপালা রয়েছে, তবে একটি গাছ বেশ বড় দেখাচ্ছে এবং তা থেকে অনেক পাতা পড়ল, আর চারপাশে রয়েছে অনেক পুরনো দেয়াল, কোথাও কোথাও ভেঙে পড়েছে। ভাইয়া ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 1টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে। বন্ধুদের কথা অনুযায়ী শ্মশানে প্রবেশ করতে হবে। ভাইয়া চিন্তা করলেন শ্মশানের চারপাশটা একটু দেখে নেই। ধীরে ধীরে দেখতে লাগলেন চারপাশ। সেই আওয়াজগুলো এখনো পাচ্ছেন, তবে এখন মনে হচ্ছে এই আওয়াজগুলো মূলত শ্মশান ঘাটের মধ্য থেকে আসছে। আওয়াজগুলো কেমন যেন কিছুটা ভয়ঙ্কর। ভাইয়ার শরীর কেমন যেন একটু একটু ভারী ভারী মনে হচ্ছিল, কিন্তু তারপরেও মনে মনে সেগুলোকে পাত্তা দিচ্ছেন না। দেখতে লাগলেন চারপাশে চারিদিকে। দেখে ভাইয়া যখন ফিরে আসলেন শ্মশানের ঠিক সামনে, সেখানে ভাইয়াকে প্রথমে যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে দেখলেন 4 জন লোক দাঁড়িয়ে আছে। তাদের গায়ের রং বেশ কালো এবং তাদের পরনে রয়েছে সাদা ধরনের একটি মাত্র চাদর, এবং তাদের মাঝখানে একটি লাশ। বোঝা যাচ্ছে এরা লাশটাকে পোড়াতে এসেছে। ভাইয়া খুবই স্বাভাবিক হিসাবে ধরে নিলেন। মনে মনে খুশি হলেন, যাক কিছুটা সময় সাথে কাটানো যাবে। কিন্তু একটু পরেই ভাইয়া চিন্তা করতে লাগলেন এত রাতে লাশ পোড়াতে আসলো কেন? সেটা মাত্র 4 জনই বা কেন? আর লোকজন কোথায়? এরা মানুষ তো। এই বিষয়গুলো নিয়ে ভাইয়া চিন্তা করতে লাগলেন, কিন্তু কোনো উত্তর খুঁজে পেলেন না। চিন্তা বাদ দিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু না,
তারা কোনো ধরনের কথা বলছে না এবং কোনো উত্তরও দিচ্ছে না। ভাইয়া ভাবলেন আমি হয়তো অপরিচিত, তাই উত্তর দিচ্ছে না। ভাইয়া তাদের চেহারা দেখলেন, কেমন যেন গম্ভীর টাইপের মনে হচ্ছে। ভাইয়া ভাবলেন হয়তো তাদের নিকটতম কোনো আত্মীয় মারা গিয়েছে, তাই মন খারাপ। ভাইয়া তাদের কাছে থেকেই থাকতে লাগলেন। কিছুক্ষণ পর দেখতে পেলেন 4 জনের মধ্যে নেতা টাইপের একজন লোক আরেকজনকে ইশারা করছে। ইশারা করে যে বোঝা গেল ম্যাচ বা লাইটার আনতে ভুলে গেছে, তাই তাকে আনতে পাঠাচ্ছে। ভাইয়া স্বাভাবিকভাবে নিলেন, কোনো কিছুই মনে করলেন না, কারণ মানুষগুলোর ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। শ্মশানের সেই শব্দগুলো ভাইয়া এখনো শুনতে পাচ্ছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই লোকগুলোর কোনো ধরনের কোনো পরিবর্তন নেই। মনে হচ্ছে তারা কোনো কিছু শুনছে না। এরপর পাঠানো হলো দ্বিতীয় জনকে। প্রথম জন আসতে এত দেরি হচ্ছে কেন সেটা খবর নিতে। এমন অবস্থায় শুধুমাত্র ভাইয়া এবং সেও ফিরল না, এবং তৃতীয় জনকেও সেই গাড়িগুলো পাঠানো হলো। এমন অবস্থায় ভাইয়া শুধুমাত্র অপরিচিত লোক, একটি লাশ। তৃতীয় লোকটা এখনো ফেরেনি। রাত্রি ধীরে ধীরে গভীর হচ্ছে। ভাইয়া যতটা নিশ্চিন্তে ছিলেন এখন ততটাই দুশ্চিন্তায় পড়ে গেছেন। এখন যদি এই লোকটাও চলে যায়, বেশি সময় অপেক্ষা করতে হলো না। ঠিক তেমনই হলো যেমনটা ভাবলেন। চতুর্থ লোকটাও চলে গেল আগুনের সন্ধানে। শ্মশান ঘাটে এখন ভাইয়া আর সেই লাশটি। ভাইয়া এবার রীতিমতো ঘামতে শুরু করেছেন। তিনি এবার স্পষ্ট বুঝতে পারছেন তাকে ভয় দেখানো বা কোনো ক্ষতি করার জন্য ওরা ইচ্ছে করে এভাবে লাশটি রেখে চলে গেছে। গভীর রাতে নির্জন শ্মশান ঘাট, তার উপরে সেই লাশ। ভাইয়া আর ভাবতে পারছেন না। ভাইয়া কোনো চিন্তা না করে ভেতরের দিকে হাঁটতে লাগলেন। ভেতরের আওয়াজগুলো এখন আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। ভাইয়া তারপরেও সামনে এগোচ্ছেন এবং 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 চলতে লাগলেন সেই গাছটির দিকে। এবং সেই গাছটির দিকে ঘটনায় ফিরে আসে। সেই ভাইয়া কোনো দিকে না তাকিয়ে সেই গাছটার দিকে অগ্রসর হচ্ছেন। ভাইয়া মনে মনে যে বিষয়টি ভাবছিলেন সেটা হলো, এই মুহূর্তে যদি এদিক ওদিক তাকাই তাহলে নিশ্চিত আমি ভয় পেয়ে যাব এবং কাজ শেষ করতে পারবো না। আমাকে এখনই চূড়ান্ত ভয় দেখানো হবে। ভাইয়া বিশেষ লক্ষ্য করলেন যে আশেপাশে যাই হচ্ছে না কেন গায়ে কোনো আঘাত আসছে না, এবং নিশ্চিত হলেন যে তারা মানে দূর থেকেই সবকিছু দেখাবে। ভাইয়া এভাবে ভাবতে ভাবতে সামনে অগ্রসর হলেন, কিন্তু গাছটির নিকটে যা দেখলেন সেটা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। যেহেতু পূর্ণিমা রাত ছিল, ভাইয়া স্পষ্ট দেখতে পেলেন যে সে গাছে কোনো পাতা নেই, বরং পাতার জায়গায় ছোট্ট ছোট্ট হাতের কবজির অংশটা রয়েছে আঙুল সহ। হাতগুলো ভাইয়াকে কাছে যাওয়ার জন্য ইশারা করে ডাকছে। ভাইয়ার শরীরে বা রীতিমতো কাঁপছে। ভাইয়া কি করবেন বুঝতে পারছেন না। ফিরে যাবেন কি এরই মধ্যে হাত বাড়াবেন। ভাইয়া নিশ্চিত যে গাছের পাতার কথা তাকে বলা হয়েছে সেই গাছ, কেননা এটাই হলো ওখানকার সবচেয়ে বড়, অনেকটাই ভয়ঙ্কর দেখাচ্ছে এখন সেই গাছটাকে। ভাইয়া এসব ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এই পর্যন্ত যখন এসেছি তোমার পাতা না নিয়ে তিনি ফিরবেন না। ভাইয়া কোনো কিছু না ভেবে হাত দিলেন পাতার মধ্যে, কিন্তু ভাইয়া খুবই শক। হাতগুলো শুধুমাত্র দেখতেই নয়, বরং ধরেও মনে হচ্ছে হুবহু মানুষের হাতের মতো। ভাইয়া চিন্তা করতে পারছেন না, চিন্তা শক্তি হারিয়ে গেছে। পকেট থেকে ছোট্ট ছুরিটা বের করলেন এবং সাথে সাথে একটা হাতের মুঠোয় যা কবজিতে আসলো, একটা কবজি হাতে কেটে আসলো। ভাইয়া হাত দেখলেন এবং তার হাত রক্ত এসে যাচ্ছে। কোনো দিকে না তাকিয়ে দ্রুত শ্মশান থেকে বের হয়ে গেলেন। শ্মশানে গেটের সামনে যখন আসলেন তখন ভাইয়া পরিপূর্ণভাবে আটকে উঠলেন। হঠাৎ যেন তার মাথার উপরে গোটা আকাশটা ভেঙে পড়লো। যে সেই লাশ পোড়ানোর জন্য 4 জন লোক এসেছিল, তারা 4 জনই গেটের একেবারে সামনে লাশ হয়ে পড়ে আছে, আর সেই লাশটির কোনো চিহ্ন নেই। 4 জনেরই চোখ বন্ধ, কিন্তু মুখ দাঁতগুলো দেখা যাচ্ছে। এবং সেই ভাইয়া এটা থেকে নিশ্চিত হয়ে গেলেন যে আজ আর ফিরে যেতে পারবেন না তিনি। মনে হচ্ছে এখানে জ্ঞান হারাবেন। কোনোভাবে নিজেকে একটু শক্ত হতে চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই স্বাভাবিক হতে পারলেন না। জোরে জোরে আয়াতুল কুরসি পার করতে শুরু করলেন। ভাইয়া কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিলেন, কোনো দিকে সামান্যও তাকালেন না আজ পর্যন্ত, এবং থামলেনও না। 5 কিলোমিটার দৌড়ালেন ভাইয়া এবং বাসার কাছাকাছি আসলেন। তখন দেখলেন বন্ধুরা সবাই বাসার বাইরে তার জন্য অপেক্ষা করছে। রাত্রি যখন 3টা, সেই গাছের হাতগুলো বের করার জন্য পকেটে হাত ঢুকালেন, তখন দেখলেন পকেটে সেই কবজিগুলো নয়, গাছের পাতাই রয়েছে। এই ঘটনার কোনো ব্যাখ্যা জানা নেই, যদি আপনাদের কারো কাছে থাকে জানাবেন। এই ছিল ঘটনাটি ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমার ধারণা আপনাদের সবার কাছে এই ঘটনাটি ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন, SMS এর মাধ্যমে হোক আর যেভাবেই হোক, অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ। Bhoot FM. The night comes alive.
Yes, the night comes alive with গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছি সাথে। এখন চলে যাব আবারও আমাদের সঙ্গে আছেন মাসুম ভাই, এবং এখন চলে যাব আবার সরাসরি আমাদের আরো একজন নতুন অতিথির কাছে। আপনার ঘটনা শুনি আপনার। হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম। আমি আদনান লালবাগ থেকে বলছি। তো ঘটনাটি ঘটে অ্যাকচুয়ালি আমার দুলাভাইয়ের বড় বোনের সাথে। ঘটনাটি ঘটে চিটাগাংয়ের পটি এলাকাতে। তো ঘটনার শুরুতে বলতে চাই যে আমার দুলাভাইয়ের বড় বোন আর কি আমার আপু, উনি অত্যন্ত ধার্মিক ছিলেন, ধার্মিক মহিলা ছিলেন, নামাজ পড়তেন 5 ওয়াক্ত, মানে অল টাইম আর কি ধার্মিক টাইপের যা আছে, ধর্মীয় জাতীয় আছে সবকিছু করতেন। তো ওনার বড় মেয়ের বিয়ের পরে ঘটনাটি ঘটে অ্যাকচুয়ালি। তো বিয়ের সময় আর কি উনি স্বাভাবিকই ছিলেন, কিন্তু বিয়ের ঠিক পরের দিনই উনি আর কি অস্বাভাবিক মতো আচরণ করতে শুরু করলেন। কারোর সাথে কথা বলতেন না, যাকে দেখতেন তাকে মারার জন্য আক্রমণ করতো। তো তার 1 সপ্তাহ পরে ওনার যে মেয়েটির বিয়ে হয়, সে মেয়েটি তার হাজবেন্ডকে নিয়ে তার মার বাসায় আসে। তো মার বাসায় আসার পর শুনে যে ওনার মা এরকম আচরণ করছে। তো সে তার মায়ের বেডরুমে যায় এবং বেডরুমে গিয়ে মার সাথে আলোচনা করে যে মা, তুমি এরকম কেন করছো? তো আমার বিয়ের সময় তুমি ঠিকই ছিলে, এবং বিয়ের পরে কি হলো এমন তোমার সাথে যে তুমি সবার সাথে এরকম খারাপ আচরণ করছো, যাকে দেখো তাকে আক্রমণ করতে যাও। তো উনি স্টিল কোনো কথা বলতেছিল না, জাস্ট খালি চুপচাপ ওর চোখের দিকে তাকিয়েছিল। তো ওনাদের কনভারসেশন করার পরে হঠাৎ মানে আমার আপু আর কি ওনার মেয়ের উপর গলা চেপে ধরলো, ভীষণ ভাবে ধরলো, এবং ধরার সাথে সাথে ওনার মেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলো। তো এই চিৎকার শুনে নিচের থেকে সবাই এসে দেখলো যে এই অবস্থা। তো অনেক কষ্ট করে তাকে ছাড়ানো হলো, এবং আমার আপুকে বকাটকা দিল যে তুমি কি করতেছো, তোমার নিজের মেয়েকে তুমি মারতেছো কেন? তো ঠিক ওই দিনের কাহিনী শেষ। এরপরে সেকেন্ড দিনের কাহিনী বিকালবেলা। তো উনি মাগরিবের নামাজ পড়ে আর কি শুয়েছিলেন। তো নিচের থেকে ওনার ছোট মেয়ে এসে বললো যে মা, নিচে সবাই আসো, নাস্তা করতে বসবো, তুমি আসো। তো উনি কিছু বললেন না। তো ওনার ছোট মেয়ে নিচে চলে গেল। তো এরকম আধা ঘন্টা 1 ঘন্টা প্রায় চলে গেল, উনি আসতেছেন না নিচে। তো ওনার মেয়ে ঘাবড়ে গেল যে কি না কি হয়েছে, যেহেতু অনেক উনি একটু অস্বাভাবিক আচরণ করতেছিল। তো উনি আর কি উপরে গেলেন মার রুমে। তো মার রুমে গিয়ে দেখলেন যে ওনার রুমের চারপাশে রক্ত দিয়ে ভরা। তো রক্ত কোত্থেকে আসলো, এবং সামনে গিয়ে দেখলেন যে ওনার মার গলা দিয়ে রক্ত পড়ছে, এবং উনি আর কি 1 হাত দিয়ে ওনার গলা চেপে ধরছেন এবং আরেক হাতে ওনার ফল কাটার ছুরি আর কি। তো ওটা দেখে বুঝতে পারলো যে উনি আর কি অ্যাকচুয়ালি নিজের গলা কেটেছিলেন। তো সবাই মনে করলো যে এটা উনি সুইসাইড করতে চাইছিলেন, এবং কেউ এটার কারণ বুঝতে পারলো না যে কেন এটা করলো। তো দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং হাসপাতালে ওনার চিকিৎসা করার পর বাসায় নিয়ে আসে। তো বাসায় আনার পর উনি সুস্থ স্বাভাবিক। তো একদিন সকালে আর কি উনি কাপড় চোপড় রোদে দেওয়ার জন্য ছাদে যায়। তো ছাদে যাওয়ার সময় নিচে ছিল ওনার ছোট মেয়ে, দেখলো যে উনি ছাদে কাপড় শুকাতে দিচ্ছেন। তো হঠাৎ করে ওনার ছোট মেয়ে লক্ষ্য করলো যে উনি আর কি ছাদের রেলিং দিয়ে হাঁটতেছে। দিন দুপুরে রেলিং দিয়ে হাঁটতেছে কেন, এটা অস্বাভাবিক ব্যাপার। তো নিচের থেকে জোরে জোরে বলতে থাকলো, মা তুমি তো পড়ে যাবা, তুমি রেলিং থেকে নামো, জলদি নামো। তো উনি কোনো কথা শুনতেছে না মেয়ের, উনি হাঁটতে আসেন। তো উনি ওনার মেয়ে দ্রুত যেই ছাদে চলে যাবে, ঠিক তখনই উনি ছাদ থেকে লাফ দেন। এবং যেহেতু গ্রামের এরিয়া বাড়ি, তো হাইট বেশি ছিল না, তাই উনি সেরকম ইনজুর্ড হয়নি। তবু ওনার কোমরের দিকে আর কি উনি মারাত্মকভাবে ইনজুর্ড হয়। তো ওনাকে হসপিটালে নিয়ে চিকিৎসা করার পর বাসায় আসলে ডাক্তার বলেন যে উনি সম্পূর্ণ বেড রেস্টে থাকবে, এবং উনি যাতে কোনো রকম ভাবে চলাফেরা না করে, কারণ ওনার কোমরে খুব মারাত্মক ভাবে ইনজুর্ড হয়েছে, যেহেতু ওনাকে পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে। তো সেই ঘটনাটি ঘটে আর কি শবে কদরের রাতে। তো শবে কদরের রাতে মাগরিবের নামাজের পর ওনার ছোট ছেলে আর কি ওনার রুমে যান মাকে দেখার জন্য। তো গিয়ে দেখেন যে মা বেডরুমে নেই। তো কোথায় গেল, সব ঘরে খোঁজা হলো, আমার দুলাভাইকে ডাকা হলো যে আচ্ছা আপনি দেখছেন আমার মাকে? আচ্ছা। তো এটা না খুঁজে পাওয়ার জন্য তো উনি বাড়ির বাইরে বেরো গেলেন ওনাকে খোঁজার জন্য।
তো খুঁজতে খুঁজতে আর কি বাড়ি থেকে একটু সামনে যাওয়ার সময় এক মুরব্বীর সাথে দেখা হলো। তো আমার দুলাভাই জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনি কি ওনাকে দেখছেন? তো আমার আপুকে আর কি এলাকার সবাই চিনতো। তো ওই মুরব্বীটা বললো যে হ্যাঁ আপনার বোনকে তো দেখলাম যে উনি সাইকেল চালিয়ে যে স্পিডে যায় ঠিক ওই স্পিডে দৌড়িয়ে যাচ্ছে এদিক দিয়ে। তো আমার দুলাভাই বললো কি বলতেছেন এসব, আমার মানে বোনের তো অনেক ইনজিওর্ড হয়েছে, তোমরা কিভাবে দৌড়াবেন? তো এইসব কথা না বলে উনি সজোরে দৌড় দিলেন আমার দুলাভাই সবাইকে নিয়ে যে ওনার কোথায় আছে। তো ফজরের রক্ত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করার পর পেলেন না। তো হতাশ হয়ে সবাই বাসায় আসলো। তো বাসায় আসার পরে তখন ফজরের আর কি আজান হয়ে গেছে। তো আমার দুলাভাই এবং দুলাভাইয়ের বড় ভাই একসাথে বের হলেন আর কি অজু করার জন্য। তো আমার যে আপুর হাজবেন্ড আর কি ঘাটলা ছিল একটি, ওই ঘাটলার ওদিকে অজু করতে যান। তো অজু করার সময় গিয়ে দেখলেন যে ওনার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে, মানে আমার আপু। পিছন থেকে জাস্ট বোঝা যাচ্ছিল অবয়বটা। তো সামনে গিয়ে বুঝতে পারলেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার আপুটি দাঁড়িয়ে রয়েছে। তো উনি তাড়াতাড়ি গিয়ে ওনাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা তুমি সারা রাত কোথায় ছিলা, তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। তো উনি স্টিল ভাবে দাঁড়িয়েছে, স্বাভাবিক ভাবে কথা বললো। তো অনেক জিজ্ঞাসা করার পর উনি একটা কথাই বললেন যে আমি তো এখানেই ছিলাম। এবং এই কথাটি বলার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর বাসায় নিয়ে আসেন এবং অজ্ঞান যখন জ্ঞান ফেরে তখন উনি স্বাভাবিক, এবং জিজ্ঞাসা করলে উনি বলতে পারেন না যে আমি কি হয়েছে, আমি কোথায় ছিলাম, এগুলো কিচ্ছু বলতে পারছে না। তো হুজুরকে ডাকার পরে হুজুর জানালো যে আপনাদের বাড়িতে একটি জিন চালান দেওয়া হয়েছে এবং জিনটি আপনার স্ত্রীর উপরে ভর করেছে এবং উনি ওই জিনটি আপনার স্ত্রীকে মেরে ফেলার অনেক ট্রাই করছে। তো এই জন্য আপনার বাড়িটিকে বন্ধ করতে হবে। এবং বন্ধ অ্যাকচুয়ালি করা ছিল, তো কি কারণে জানি চারদিকে চারটা তাবিজ ছিল, তো একটা তাবিজ আর কি কারণে জানি হারিয়ে যায়। তো এই কারণে জিনটি আবার আপনার স্ত্রীর উপর ভর করে এবং তাকে মেরে ফেলার ট্রাই করে। তো আবার বন্ধ করা হয় এবং হুজুর বললো যে যেহেতু এই বাড়িতে আপনার বোনের সাথে অনেক সমস্যা হয়, তো না আপনার বোনকে অন্য এলাকায় আর কি নিয়ে যান। তো অন্য এলাকায় নিয়ে যায়। তো এ পর্যন্ত আর কি আমার আপুর সাথে কোনো ঘটনা ঘটেনি। এটাই ছিল আমার স্টোরি। অনেক চমৎকার একটা ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তার ঘটনায়। আমি একজনের ফেসবুকে কমেন্টটা হারিয়ে ফেললাম। পর্তুগাল থেকে শুনছেন। আমি শুনে পর্তুগাল মানে অনেক দূর থেকে শোনেন আমাদের ভূত এফএম। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন লিখেছেন তিনি শুনছেন কলকাতা থেকে এবং তিনি অ্যাপের ছবি আপ করেছেন। যিনি পর্তুগাল থেকে শুনছেন তিনিও পর্তুগালের আমাদের সেই লিসেনার, তিনিও অ্যাপের ছবিটা স্ক্রিনশট দিয়েছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আশা করছি যে পুরো সময় আমাদের সঙ্গে থাকবেন। আমরা এখন চলে যাব পরবর্তী অতিথির কাছে তার ঘটনায় এবং তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসছি। জি, আপনার ঘটনাটা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। আপনার ঘটনার আগে আমি একটা কথা বলবো, সেটা আমাদের দুটো পেজে অবশ্যই ভিজিট করবেন, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আর যদি কোনো ঘটনা পাঠাতে চান অবশ্যই ঘটনা পাঠাবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurt.fm। চলুন শুনি আপনার ঘটনা। আসসালামু আলাইকুম, আমি তানভীর রিফাত, কুমিল্লা থেকে এসেছি। আমার এই ঘটনাটি আমার এক ফ্রেন্ড নাম সিরাজ, ও এখন সৌদি আরব থাকি। ও দেশে থাকার সময় আমি ওর কাছ থেকে শুনেছি ওর গ্রামের ঘটনা। ওর গ্রামে দুটা বিল ছিল। একটা বিল সবসময় গ্রামের মানুষ মাছ ধরতো, পৌষ মাসের সময় এমনিতে বিলের পানি কমে যেত। আরেকটা বিলের পানি কম ঠিক আছে, কিন্তু ওটার মধ্যে কেউ মাছ ধরতো না, ওটার একটা বদনাম ছিল। তো ও এবং ওর কাজিন একদিন করলো যে ডিসিশন নিল যে এই বিলের মাছ তো কমে এসেছে, নেক্সট যে বিল আছে ওটার মধ্যে গিয়ে তারা মাছ ধরবে। তো যাক, যেমন কথা তেমন কাজ। তার কাজিনকে বললো যে পরের দিন সকালে তারা জাল টাল ইত্যাদি নিয়ে তারা ওখানে গিয়ে তারা মাছ পানি শেষে মাছ ধরবে। পরের দিন সকালে তার কাজিন এসে তাকে ডাকলো, সে উঠে গেল। উঠে তার কাজিনের সাথে মাছ ধরার যত ইনস্ট্রুমেন্ট সবগুলো নিয়ে রওনা দিল। যেতে যেতে হঠাৎ ক্ষেতের আইলের মাঝখানে তার এক দুঃসম্পর্কে চাচার সাথে দেখে। চাচা তাকে দেখে জিজ্ঞাসা করলো, ভাতিজা কই যাও? তখন সে বললো যে চাচা মাছ ধরতে যাচ্ছি, আপনি কি যাবেন? ওই চাচা আবার খেতে সেচ দেওয়ার জন্য টারবাইন স্টার্ট করার জন্য সকাল ঘুম থেকে উঠেছিল। তো তিনি টারবাইন স্টার্ট করে উনি বাসে ফিরছিলেন। তো উনি চিন্তা করলেন যেহেতু এখন কোনো হাতে কাজ নেই, তো উনি ভাতিজার সাথে মাছ ধরতে যাবেন। তো তিনি যথারীতি ওনার ভাতিজার ওপরে রাজি হলেন এবং তারা মাছ ধরতে গেল। তো যাক, মাছ ধরা শুরু করলো তারা ওই খালে নেমে।
হ্যাঁ, তো একটা জিনিস আমার বন্ধু লক্ষ্য করলো যে তারা যতই মাছ ধরছে, তাদের সাথে একটা বড় গামলা ছিল। ওই গামলাতে মাছগুলো রাখার পর মাছগুলো বাড়ছে না। মোটামুটি মাছগুলো 2-3টার মধ্যে থেকে যাচ্ছে, কিন্তু মাছগুলো বাড়ছে না। তো সে জায়গাটা কিছু মনে করলো না, সে আবার মাছ ধরা শুরু করলো। এবং ধরতে ধরতে হঠাৎ করে তার কানে একটা শব্দ আসলো, যে বিড়াল মাছ খেলে যেমন করে কটকট করে শব্দ হয়, তেমন একটা কটকট করে শব্দ হচ্ছে। সে আর চোখে পেছনের দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে তার সাথে যে বন্ধুটি এসেছে সেটি বসে বসে সে গামলা থেকে মাছ নিয়ে কাঁচা মাছ খাচ্ছে। সে আর তার চাচাকে তারপরে তার চাচার কাছে গেল। তার চাচার কাছে গিয়ে চাচা বললো, চাচাও ফিরে দেখলেন এই কি অবস্থা। তখন তার চাচা তাকে ইশারা দিয়ে উপরে চলে যেতে বললেন। তাদের সাথে একটা বড় বাঁশ ছিল, ওই বাঁশ দিয়ে সজোরে সে বন্ধুটিকে আঘাত করে তার চাচা এবং সে অনেক জোরে দৌড়াতে লাগলো। তিনি দৌড়তে তার ভাতিজাকে বলছেন যে পেছনের দিকে তাকিস না, তুই শুধু দৌড়া। সে দৌড়াচ্ছে, তার চাচা দৌড়াচ্ছে। এক পর্যায়ে এসে অনেক দূর আসার পরে তারাই থেমে যায়। তখন সে তার চাচাকে জিজ্ঞাসা করে যে চাচা, আপনি আমার বন্ধুকে মারলেন কেন? তখন তিনি বললেন যে ওটা তোর বন্ধু ছিল না, তো সেটা ছিল একটা জিন বা খারাপ কোনো জিনিস, তুই বাসায় গিয়ে দেখ তোর বন্ধু আছে। তো যাক, তারা যেহেতু একই ক্লাসে পড়তো, কাজিনের পাশাপাশি তার বন্ধু ছিল। তো গিয়ে দেখলো যে সে বন্ধুটি অনেকক্ষণ ধরে এসে বসে আছে তার বাসার সামনে। তো তাকে দেখার পর জিজ্ঞেস করলো, কি তুই আমাকে ফেলে কই গেলি? সকাল তো মাছ ধরার প্ল্যান ছিল। এই কথা শুনে এমন বন্ধুকে সামনে থেকে সে আর ঠিক থাকতে পারলো, সে জ্ঞান হারিয়ে ফেললো। পরবর্তী কবিরাজ এনে তাকে ঠিক করালো। পরবর্তী কবিরাজ বললো যে একটা খারাপ জিন তাদের উপর আসর করেছিল। খারাপ জিনটা ওই তাদের সাথে গিয়েছিল মাছ ধরার জন্য। সে মাছ খেতে শুরু করলো। এক পর্যায়ে যখন মাছ ধরা শেষ হয়ে যেত বা মাছ না পেত, তাহলে সেই জিনটি তাদের দুজনকে ওখানে মেরে ফেলে দিত। আসলে এটি ছিল আমার ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক কষ্ট করে কুমিল্লা থেকে এসেছেন, এই জন্য আপনাকে প্রথমত ধন্যবাদ জানাচ্ছি। ঢাকায় অনেকে আছেন যারা অনেকে হয়তো আসতে পারেন না ব্যস্ততার কারণে, বাট আপনি কুমিল্লা থেকে চলে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এখানে আসার জন্য, এবং আশা করছি ভবিষ্যতে আপনাকে আমরা পাবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে আছেন বেলায়েত, এবং তিনি বলছেন যে আজকের সব কাহিনী খুব ভয়ানক ছিল। আমাদের সাথে রয়েছেন এমডি ইসমাইল।